হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? ওকে, জাস্ট একজন। ওকে, আমরা সাব্বির ভাই আসছেন। সাব্বির ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। যে কোনো একজন জানাইলেই হবে। এটা চ্যাট বক্সে জানাইলেও হবে। ওকে, কারণ দেখা যাবে যে পরে অনেক কথা বলে ফেলছি, কিন্তু আলটিমেটলি ওকে। আমরা আজকে টাইম ওয়েস্ট করবো না। আমরা আজকে আমাদের আসল পড়াশোনায় যাব। গতকালকে আমরা অনেক গল্প গল্প করছি, বিভিন্ন বিষয় নিয়ে কালকে আলাপ আলোচনা হয়েছে যেগুলোর দরকার ছিল, কিন্তু আমরা আবার এটা রেগুলার ক্লাসে যদি করতে থাকি আমাদের আসল পড়াশোনা হবে না। ওকে, স্ক্রিনটা শেয়ার করি, একটু জানাবেন স্ক্রিন দেখা গেলে। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? ওকে, যে কোনো একজন একটু যদি কথা বলা সম্ভব হয় একবার একটু জাস্ট কনফার্মেশনের জন্য যে আমি ঠিকঠাক শুনতে পাইতেছি কিনা, জাস্ট একবার হ্যালো বললে হবে। এনিওয়ান? ফাহিম, কে আসো? জি ভাই, আছি ভাই। হ্যালো। আমি হ্যাঁ হ্যাঁ ভাই, ফাহিমের কথা শুনতে শোনা পাচ্ছি না। আপনার কথা শোনা যাচ্ছে ভাই। জাস্ট মিনিট, ইস্যুটা কোথায় একটু বোঝা লাগবে। আহ, এক মিনিট, এক মিনিট, আমি স্ক্রিন শেয়ার করতেছি আবার। জাস্ট একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ, এখন একটু কষ্ট করে কেউ কথা বলতে পারবেন? জাস্ট হ্যালো বললেই হবে। হ্যালো ভাই, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন 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 শোনা যাচ্ছে। ওকে, চলো। থ্যাংক ইউ। আহ, আমরা শুরু করি। এটা হচ্ছে একটু জুম ক্লায়েন্টের, এই ক্লায়েন্ট লিনাক্স ক্লায়েন্টে একটু প্রবলেম আছে ওদের, বেশ কিছু বাগ আছে, বেশ কয়েকটা ফিক্স হয়েছে। অডিও রিলেটেড বাগটা এখনো ঠিক মতো ফিক্স হয় নাই। আচ্ছা, সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে সর্টিং। আমরা জাস্ট সর্টিং এর মানে সর্টিং নিয়ে জিজ্ঞেস করছিলাম, জাস্ট যে কার কার সর্টিং নিয়ে ধারণা আছে। তো আমরা সর্টিং বলতে আসলে কি বুঝি, সহজ ভাষায় যদি বলতে হয়, আমাদের কাছে যদি কিছু ডেটা থাকে, ধরা যাক কিছু ভ্যালু যদি থাকে আমার কাছে, আমি যদি এটাকে সহজভাবে চিন্তা করি যে আমার কাছে কিছু নাম্বার আছে। ওকে, সো ধরা যাক আমার কাছে কিছু সংখ্যা হচ্ছে দেখতে ঠিক আম, এরকম কিছু নাম্বার আমার কাছে আছে। তো আমার কাজ এখন হচ্ছে যে এই সংখ্যাগুলোকে কোনো একটা পার্টিকুলার অর্ডারে, ছোট থেকে বড় অর্ডারে আমি যদি আপাতত চিন্তা করি, আমাকে হচ্ছে এটা এভাবে সাজাইতে হবে। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি কিভাবে কাজটা করতে পারি? হ্যাঁ, বাবল সর্টের মাধ্যমে। আইডিয়াটা কি? দুইটা ইন্ডেক্স ধরবো আর দেখবো তারা আর কি ছোট না বড়। জি ভাই, আচ্ছা বাবল সর্ট। প্রথম দুইটা ইন্ডেক্স নিয়ে কাজ শুরু করবো আর কি। আচ্ছা, প্রথম দুইটা, আচ্ছা ওকে ফাইন। মানে আরেকটু ক্লিয়ারলি অল্প কথায় কেউ আইডিয়াটা বলতে পারবেন? অল্প কথায় বলতে দেখ, পারে, যেমন মারাত্মক ফোর তাহলে আর আমি ওয়ান যদি সিলেক্ট করি, তো এখানে ফোর আর ওয়ান এর মধ্যে কম্পেয়ার করব কোনটা ছোট কোনটা বড়। যেটা ছোট সেটাকে আর কি রিপ্লেস করে দিব ফোর এর ইন্ডেক্স দ্বারা, আর ফোর কে ওয়ান এর ইন্ডেক্স দ্বারা রিপ্লেস করবো। এটা। আচ্ছা, ওকে। তো আইডিয়াটা অনেকটা এরকম যে আমি অ্যাডজাসেন্ট দুইটা নাম্বারকে হচ্ছে
কম্পেয়ার করব, দেন আমি দেখবো যে তাদের অর্ডারটা ঠিক আছে কিনা। যদি দেখি যে তাদের অর্ডার ঠিক নাই, তাদের অর্ডারটা আমি ঠিক করে দিব। তো এরকম অল পসিবল পেয়ারের অর্ডার আমি চেক করব, এন্ড আমার কাজ হবে এই অর্ডারটা যদি ঠিক না থাকে তার অর্ডারটাকে ঠিক করে দেয়া। সো এন সংখ্যক এলিমেন্ট যদি থাকে, সেখানে কতগুলা পেয়ার বানানো পসিবল? এন সংখ্যক সংখ্যা থেকে কতগুলা জোড়া বানানো সম্ভব? আইডিয়া? ছয়টা নাম্বার থেকে কয়টা জোড়া বানানো সম্ভব? এই ভাইয়া আপনারা 3টা। এটা বলতে পারতে হবে, এটা বেসিক ম্যাথ। আমরা 9-10 এসব ম্যাথ করে আসছি। এটার অ্যান্সার দিতে না পারা মানে কিন্তু আপনাদের ম্যাথের অবস্থা খুবই খারাপ। তো এটা বলতে পারা উচিত ছিল আপনার কাছে। মানে দেখেন, সবাই পারমিউটেশন কম্বিনেশনের ম্যাথ করে আসছেন, কিন্তু ভাইয়া 6 মানে ফ্যাক্টরিয়াল। না, চিন্তা ভাবনা করে অ্যান্সার দেওয়া লাগবে। পারমিউটেশন কম্বিনেশন শোনার সাথে সাথে ফ্যাক্টরিয়াল মাথায় আসলে হবে না। বুঝতে হবে আসলে যে ফ্যাক্টরিয়ালের মানেটা কি। 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6টা সংখ্যাকে মোট কত ভাবে সাজানো যায়, সেটার সাথে তো আমার এই প্রশ্নের মিল নাই। আমাদের একদম বেসিক কম্বিনেশনের ম্যাথ ছিল, এন সংখ্যক সংখ্যা যদি থাকে সেখান থেকে যদি সি সংখ্যক সংখ্যা পিক করতে হয় বা আর সংখ্যক সংখ্যা পিক করতে হয়, তাহলে তার ফর্মুলা কি? এনসিআর। এন সংখ্যক বস্তু থেকে আমি যদি আর সংখ্যক বস্তুকে পিক করতে চাই, কত ভাবে পিক করা যায়। তো এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম কথাই আমি বলছি। আমার কাছে এন সংখ্যক আইটেম আছে, আমি কতগুলা পেয়ার বানাইতে পারবো, দ্যাট মিনস আমি কত ভাবে দুইটা সংখ্যাকে পিক করতে পারবো। সো এটার অ্যান্সার হচ্ছে NC2। এটা বলতে পারা উচিত ছিল। একেবারেই টু টু দি বেসিক। পাওয়ার n। না, টু টু দি পাওয়ার এন কেন হবে? সেটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। টু টু দি পাওয়ার এন তো সাবসেটের কেস, এটা তো সাবসেট বলতে কিছু না, আমি তো পেয়ার বানাইতে চাইতেছি। সো এখানে টু টু দি পাওয়ার এন কেন আসবে? সো এটা NC2। NC2 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল। সো এটাকে অ্যাকচুয়ালি ভেঙে লিখলে n ইন্টু n মাইনাস 1/2 আসে, যেটা রাফলি অ্যাকচুয়ালি n স্কোয়ার। সো আমার কাছে যেহেতু এন স্কোয়ার সংখ্যক পেয়ার আছে, তো আমি যদি এন স্কোয়ার সংখ্যক পেয়ারের মধ্যে কম্পারিজন চালাই, এন্ড কম্পারিজন চালায় আমি দেখি যে তাদের অর্ডার যদি ঠিক না থাকে তাদের অর্ডার ঠিক করে দেই, তাইলে এই সর্টিং অ্যালগোরিদমটাকে বলা যাবে হচ্ছে বাবল সর্ট। সো বাবল সর্ট আসলে এক্স্যাক্টলি এই কাজটাই করে। ও জাস্ট দুইটা দুইটা সংখ্যা নেয়। লেটস সে ফার্স্টে হচ্ছে 4 আর 1 কে নিবে, দেখবে তাদের অর্ডার ঠিক নাই, সেটাকে 1 4 বানায় দিবে। দেন 4 এর সাথে হচ্ছে মানে এই ফার্স্ট ইন্ডেক্সের এলিমেন্টের সাথে এবার এই থার্ড ইন্ডেক্সের এলিমেন্ট কম্পেয়ার করবে, দেখবে যে ওরা ঠিক অর্ডারে আছে, কিছু করবে না। দেন সেম হচ্ছে ফার্স্ট এলিমেন্টের সাথে ফোর্থ এলিমেন্ট, দেখবে তাদের অর্ডার ঠিক আছে, তাই কিছু করবে না, কারণ 1 এখানে 2 এখানে, সো তাদের দুজনের অর্ডার ঠিক আছে। তো এরপরে হচ্ছে সে দেখবে এখানে হচ্ছে 10, সো এখানে 1 এখানে 10, তাদের অর্ডার ঠিক আছে। এন্ড ফাইনালি 3, সো 3 এরও অর্ডার ঠিক আছে। সো ফার্স্ট যে ইটারেশনটা শেষ হইলো, এই ইটারেশনের মাধ্যমে আমি ফার্স্ট পজিশনে যে এলিমেন্টটা বসছে বা যার বসার কথা তাকে আমি ফিক্স করে ফেলতে পারছি। এইবার সেম কাজটা আমি হচ্ছে এইটুকু এর জন্য করব। সো আমি এবার 4 এন্ড 5 এর মধ্যে কম্পারিজন চালাবো, দেখবো তাদের অর্ডার ঠিক আছে কিনা, ইয়েস তাদের অর্ডার ঠিক আছে। দেন 4 আর 2 এর মধ্যে কম্পারিজন চালাবো, দেখবো তাদের অর্ডার ঠিক আছে কিনা, না তাদের অর্ডার ঠিক নাই। সো আমার কাজ হবে এখানে 2 কে নিয়ে আসা এন্ড এখানে 4 কে নিয়ে আসা। সো এরকম ভাবে যদি আমি সবগুলা পেয়ার ধরেই আমি চেক করতে থাকি, এন্ড তাদের যদি দেখি যে পজিশন ওয়াইজ পেয়ারের এলিমেন্ট গুলার মধ্যে যদি আহ, সম্পর্কটা ঠিক না থাকে, মানে ফার্স্টে যদি বড় এলিমেন্ট থাকে and তারপর ছোট এলিমেন্ট থাকে, দ্যাট মিনস তাদের অর্ডার ঠিক নাই। এন্ড আমি যদি অর্ডারটা ফিক্স করে দিয়ে আসতে পারি, সো এই স্ট্রেট ফরওয়ার্ড যে অ্যালগোরিদমটা, এটাকেই বলা হয় হচ্ছে বাবল সর্ট। সো বাবল সর্টের টাইম কমপ্লেক্সিটি কত হবে তাইলে? আমরা মাত্র দেখলাম কতগুলা পেয়ার নিয়ে কাজ করে, কোড না দেখলেও বলতে পারতে হবে, আইডিয়া শুনে বলতে পারতে হবে। n স্কয়ার। এন স্কোয়ার, ওকে, বাট এত কেন টাইম লাগলো? এটা কিন্তু আমি অলরেডি লিখেই দিলাম যে এন স্কোয়ার ডান দিকে, জাস্ট দেখে মুখে বলবেন এটা। অনেকে যে কাজ করেন মেবি ক্লাসে জয়েন করে বসে থাকেন, এই কাজটা করেন না প্লিজ, সবাই ঠিকঠাক মতো আহ মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করার ট্রাই করেন, আপনাদের জন্য ভালো হবে। 1 মিনিট।
ওকে, তো এটা হচ্ছে এন স্কোয়ার একটা সর্টিং অ্যালগোরিদম। তো এটার কোড কিরকম হইতে পারে বাবল সর্টের? আচ্ছা, বাবল সর্টকে এক ধরনের কম্প্যারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম বলা হয়। কম্প্যারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম বলা হয়। তো এটার পিছনে কারণ কি? কারণ হইতেছে যে আমরা যখন এই সর্টিং অ্যালগোরিদমটা রান করি, ও বেসিক্যালি ওর সাথে ও বেসিক্যালি ফার্স্ট একটা এলিমেন্টকে পিক করে, দেন আরেকটা এলিমেন্টের সাথে এদের দুইজনের একটা কম্পারিজন চালায়। সো কম্পারিজন চালায় যাকে তার মনে হয় যে সামনে বসানো দরকার তাকে সে সামনে নিয়ে আসে, আর যাকে তার মনে হয় যে আমি তাকে পিছনে বসাইতে পারি তাকে সে পিছনের দিকে নিয়ে যায়। সো এই যে তুলনা করার মাধ্যমে যে সর্টিংটা করা হইতেছে, এই কারণে এই অ্যালগোরিদমটাকে বলা হয় কম্পারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা পসিবল যে এই দুনিয়াতে অ্যাকচুয়ালি এন লগ এন থেকে বেটার কোনো কম্পারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম ডিজাইন করা সম্ভব না। টাইমের দিক থেকে এন লগ এন থেকে বেটার কম্পারিজন বেসড সর্টিং কোনো অ্যালগোরিদম ডিজাইন করা সম্ভব না। তো এখন কথা হইতেছে যে তাইলে আমরা তো অনেক সময় অনেককে বলতে শুনি কাউন্টিং সর্ট লিনিয়ার টাইম। কাউন্টিং সর্ট লিনিয়ার টাইম অ্যাকচুয়ালি না, টেকনিক্যালি চিন্তা করলে ওর যারা লিনিয়ার বলে লিনিয়ারের কিসের ভিত্তিতে লিনিয়ার এটা বলে না। কাউন্টিং সর্টের টাইম কমপ্লেক্সিটি হিউজ বাড়তে পারে যদি ভ্যালুগুলো ডিফারেন্ট হয়। ভ্যালুগুলো ডিফারেন্ট বলতে ভ্যালুগুলার যে রেঞ্জ এটা যদি অনেক বড় হয় তখন কাউন্টিং সর্টের টাইম কমপ্লেক্সিটি অনেক বাড়ে। অ্যান্ড কাউন্টিং সর্টের আরেকটা মেইন প্রবলেম হচ্ছে এটা বিশাল মেমোরি খরচ করতে থাকে। সো মেমোরির দিক থেকে খুবই খারাপ, টাইমের দিক থেকেও এটাকে যে কোনো কম্পারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম থেকেও এটাকে খারাপ বানানো সম্ভব। কারণ ইন্টারলি এটা অ্যারের সাইজের উপর ডিপেন্ডেন্ট না, অ্যারেতে যে ভ্যালুগুলো আছে তাদের মানের উপরও কাউন্টিং সর্টের টাইম কমপ্লেক্সিটি আসলে নির্ভর করে। সো সেটাতে আমরা এখনো আসি নাই, কাউন্টিং সর্ট যখন আসবো তখন সেটা নিয়ে কথা বলা যাবে। সো বাবল সর্টের কোডটা যদি আমরা করতে চাই একদম স্ট্রেট ফরওয়ার্ড, ধরা যাক আমাদের কাছে একটা অ্যারে আছে যার নাম হচ্ছে ARR, যাকে সর্ট করতে হবে। তো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে ভয়েড বাবল সর্ট, এন্ড এখানে একটা ভেক্টরকে যদি পাস করে দিই, অবশ্যই ভেক্টরের রেফারেন্স পাস করা লাগবে। আমি যদি ভেক্টরের রেফারেন্স পাস না করে আমি হচ্ছে এই রেফারেন্সটা বাদ দিয়ে দিই, তাহলে ও ওই অ্যারেটার আরেকটা কপি ক্রিয়েট করবে, সেই কপিটাকে সে সর্ট করবে, অ্যাকচুয়াল অ্যারেটাকে সে আর সর্ট করবে না। সো দেখা যাবে কল করে আমি আসলে অ্যারেটাকে সর্টেড অবস্থায় পাইতেছি না। তো ওকে, তো আমি ফার্স্টে হচ্ছে i ইকুয়ালস টু 0, i লেস দেন লেটস সে n হচ্ছে অ্যারের সাইজ, যেটা আমি হয়তো লুপ চালানোর আগে বের করে নিব, আমি এখানে সেটা লিখি নাই। সো i 0 থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট। সো আমি সেকেন্ড যাকে কম্পেয়ার করব তার ইন্ডেক্সটাও হচ্ছে দিয়ে দেই, সে হচ্ছে i এর এক ঘর পর থেকে শুরু হবে, এন্ড যতক্ষণ পর্যন্ত n না হচ্ছে j প্লাস প্লাস হইতে থাকবে। এন্ড দেন আমার কাজ হবে যে যদি দেখি আমি যে যদি আমি দেখি যে i এর থেকে যে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ছোট, দ্যাট মিনস আমার আসলে একটা সোয়াপিং চালানো উচিত, আমার সোয়াপ করতে হবে ভ্যালু দুইটাকে, তারা ঠিক পজিশনে নাই। সো তাদেরকে যদি সোয়াপ করে দেই আমার কাজ শেষ। এই যে মাত্র 4টা লাইনের একটা কোড, এটাই হচ্ছে বাবল সর্টের স্ট্রেট ফরওয়ার্ড একটা ইমপ্লিমেন্টেশন। এন্ড সবাই হয়তো বা দেখে বুঝতেছি যে এখানে আসলে এন স্কোয়ার জাস্ট দুইটা নেস্টেড লুপ এখানে, এন্ড এটা টাইম কমপ্লেক্সিটি স্ট্রেট ফরওয়ার্ড এখানে এন স্কোয়ার হইতেছে। সো কোড নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারি যে ভাই আমি এই পার্টটা বুঝি নাই বা এটা বুঝিনি। নাই ভাইয়া। ওকে, সো আমরা মোটামুটি বুঝতে পারছি। তো বাবল সর্ট আমার কাছে মোটামুটি ভালোই লাগে, অ্যালগোরিদমটা খারাপ না। যদি আমার খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোনো সর্টিং দরকার হয় কখনো,
যার ইমপ্লিমেন্টেশন হওয়া লাগবে খুবই খুবই হচ্ছে ইজি, সেই ক্ষেত্রে বাবল সর্ট আসলে খারাপ না। আর আমি অ্যাকচুয়ালি কখনো প্রোগ্রামিং কন্টেস্ট বা কোথাও বাবল সর্ট কখনো লিখি নাই, কারণ এটা টাইম কমপ্লেক্সিটির দিক থেকে ভালো না। তো আমাদের লাস্ট আমি যেখানে কাজ করতাম যে প্রজেক্টে, তো সেখানে আমার হচ্ছে একটা কাস্টম ক্লাসকে সর্ট করা লাগছিল তখন। আহ, মানে জাস্ট টেস্টিং পারপাসে ফার্স্টে বাবল সর্ট লিখে ওইটাকে জাস্ট একটা মানে আমাদের আইডিয়া ঠিক আছে কিনা টেস্ট করার জন্য আমরা বাবল সর্ট লিখছিলাম। যখন দেখছি যে আইডিয়া ঠিক আছে, দেন আমরা বিল্ট ইন টিম সর্টেই চলে গেছি। এটা বিল্ট ইন সর্টিং অ্যালগোরিদম, সেখানে আমরা জাস্ট একটা কম্পেয়ার ফাংশন লিখে দিছি। সো অ্যাকচুয়ালি সর্টিং টেকনিক্যালি যখন আমরা মানে ক্লাস নিয়ে কাজকর্ম করি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তখন আলাদা করে সর্টিং অ্যালগোরিদম লিখা লাগে না। বাট এক একটা সর্টিং অ্যালগোরিদমের যে অ্যালগোরিদমটা আসলে যে আইডিয়াটা, তো এইটার উপর বেস করে অনেক ক্রিটিক্যাল প্রবলেম সলভ করা যায়। মানে আমাদের মেইন টার্গেটটা তখন শুধু একটা অ্যারেকে সর্ট করা থাকে না। একটা সর্টিং অ্যালগোরিদম মানুষ যখন শিখে, অনেকে ভাবতে পারে যে ভাই সর্ট তো যে কোনো একটা অ্যালগোরিদম দিয়ে করলেই হইতেছে, আমি একটা এফিশিয়েন্ট অ্যালগোরিদম পিক করেই না হয় সর্ট করে ফেললাম। তো সর্ট করাটা তো চ্যালেঞ্জ না আমার কাছে, মানে জাস্ট এলিমেন্ট গুলাকে সাজাবো, এটাই কি সর্টিং অ্যালগোরিদমের কাজ? উত্তর হচ্ছে না। সর্টিং অ্যালগোরিদমের আরো বেশ কিছু কাজ আছে। তো এক একটা অ্যালগোরিদম সর্ট করার যে প্রক্রিয়াটা, ওর মাঝখানে মাঝখানে বেশ কিছু প্রোডাক্ট বা আউটপুট জেনারেট করে বা কিছু ইনসাইট দেয়, যে ইনসাইট গুলা আহ, আমি যে অ্যারেটাকে সর্ট করতেছি আহ, ওই অ্যারেটার প্রকৃতি সম্পর্কে বেশ ভালো একটা ধারণা দেয়, বা ইন দা মিন টাইম সে আরো বেশ কিছু প্রবলেম সলভ করতে করতে আগায়। যেমন আমি যদি একটা কথা বলি, আমাদের এই যে অ্যারেটা বাবল সর্ট, আমাদের আমরা বাবল সর্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করে অ্যারেটাকে সর্ট করতেছি যার নাম ভিসি। তো এইখানে কতগুলা পেয়ারের জন্য, মানে কতগুলা জোড়ার জন্য ওই যে ভিতরে একটা ইফ কন্ডিশন লিখা আছে, এই কন্ডিশনের ভিতরে ঢুকবে। আমাকে যদি কেউ এটা প্রিন্ট করতে বলে, আমি কিভাবে করব? মানে কতবার সে সোয়াপ অপারেশনটা চালাবে, এই কাউন্টটা আমার দরকার। প্রশ্ন বুঝছি? কাউন্টার লেটস সে, বসাইলে তো হয়ে যাবে না? হ্যাঁ কাউন্টার বসাইলেই হয়। এই যে 415210 3, এটার জন্য আমার কয়বার এই ইফ কন্ডিশনটার মধ্যে ঢুকবে, আমাকে যদি এটা বের করতে হয়, আমি সেটা কেমনে করব? একজন বললো কাউন্টার, আরেকজন কি বলতে পারবেন এই কাউন্টারটা আমি কিভাবে এখানে বসাইতে পারি? মানে আমার কোডটা কিরকম হইতে পারে? এই হাবিজাবি গুলা সরাইতে হবে। আমাদের হচ্ছে আজকে ক্লাস 20 করা নাই। চিন্তা করতে থাকেন তো একটু, একজন একটু অ্যান্সার দেন যে আমরা কাউন্টারটা কিভাবে বসাইতে পারি এখানে। ভেরিয়েবল নিয়ে হয় এটাকে ইনক্রিমেন্ট করে দিব প্লাস প্লাস দিয়ে। হ্যাঁ, বাকি সবাই চুপচাপ, সবাই ঘুমায় গেছে। ফ্রি এন্ড আমি যদি বাবল সর্ট কে কল দেই, কাউন্টারটাকে ওই বাবল সর্টের ভিতর থেকে প্রিন্ট করে দিব। আমার কাজ হচ্ছে জাস্ট ওই কাউন্টারটার ভ্যালুটা দেখা। না, দরকার নাই এটা। জাস্ট আমি যে কোডটা ওইখানে লিখলাম ওইটাকে এখানে তুলে দিতেছি। কি ব্যাপার, আমার এক্সট্রা একটা এন্টার কেন দেওয়া লাগতেছে প্রতিবার? আমি কি কোথাও, আচ্ছা। তো আমি একটা কাউন্টার রাখতে পারি, কাউন্টারটাকে প্লাস প্লাস করে দিলাম, এন্ড আমি ফাইনালি কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করলাম এখানে। ওকে, তো এই অ্যারের জন্য এই কাউন্টারের ভ্যালু কত আসে সেটা আমরা একটু দেখি। এই অ্যারের জন্য সেটা আসলো 6। তার মানে তাকে আসলে 6 বার এই ইফ কন্ডিশনটাতে ঢুকতে হইতেছে।
আচ্ছা, কেউ কি জানি এই যে এই অ্যারের জন্য যে অ্যান্সারটা 6 আসলো, এই 6 কে কি বলা হয়? অ্যারেটার কি বলা হয়? কেউ জানি? ওকে, আমরা এটার নাম জানি না। তো এটাকে বলা হয় ইনভার্সন কাউন্ট। এটা সাব সাব আসলো কেন এখানে? আচ্ছা, সো এটাকে বলা হয় ইনভার্সন কাউন্ট। তো ইনভার্সন কাউন্ট মানে হচ্ছে, ইনভার্সন জিনিসটা কি? ইনভার্সন হচ্ছে এই আহ এরকম একটা কন্ডিশন, দুইটা পেয়ারের মানে দুইটা এলিমেন্টের মধ্যে একটা পেয়ারের, যে কন্ডিশনটার জন্য আমরা ওই দুইটা এলিমেন্টের পজিশনকে চেঞ্জ করি, মানে তারা ইনভার্টেড অবস্থায় আছে, তাদেরকে যদি সোয়াপ করি তারা ঠিক পজিশনে চলে আসবে। সো এই যে ইনভার্সন কাউন্ট, কেউ কি বলতে পারবেন কোন অ্যারের জন্য ইনভার্সন কাউন্ট 0 হবে? দেখি এটা কেউ বলতে পারে কিনা। সর্টেড অ্যারে পুরোপুরি হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি রাইট। সর্টেড অ্যারে। পুরাপুরি সর্টেড একটা অ্যারে যদি আমার কাছে থাকে, আমি তার ইনভার্সন কাউন্ট পাবো 0। আমি যদি বাবল সর্টকে আবারও কল দিই এই সর্টেড অ্যারের মধ্যে, আমি সেকেন্ড বার এই ইনভার্সন কাউন্টের মান, সরি, ইনভার্সন কাউন্টের মান আমি 0 পাবো। সরি, আমি রানই দিইনি। এইটা, এর পরের বার আমি ইনভার্সন কাউন্টটা ডিরেক্টলি 0 পাইছি। কেউ কি বলতে পারবেন ইনভার্সন কাউন্টের মান সর্বোচ্চ হইতে পারে কখন? ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কখন হইতে পারে? উল্টো ভাবে সাজানো থাকলে একেবারেই রাইট। মানে অ্যারেটা যদি টোটালি রিভার্স অবস্থায় থাকে, মানে আমরা যদি অ্যারেটাকে সর্ট করার পরে আমরা আবার এটাকে রিভার্স করে দেই, এবার আমরা যদি তার ইনভার্সন কাউন্ট বের করার ট্রাই করি, তখন তার ইনভার্সন কাউন্ট ম্যাক্সিমাম হবে। কেউ কি বলতে পারবেন এই অ্যারেটার ইনভার্সন কাউন্ট কত হবে এক্স্যাক্টলি? 36। 36 কেন হবে? কেন 36 হবে এটা? 36টা পেয়ার কে আছে এখানে? 5 4 3 2 1 এরকম করে আসবে নাকি? মানে আচ্ছা, প্রশ্নটা আমি বলি, এন স্কয়ার করে আসলো বলছিল। মানে রাইট, এন স্কয়ার, মানে এন স্কয়ার তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আমি এক্সাক্ট ভ্যালুটা জানতে চাইতেছি। এক্সাক্ট ভ্যালুটা কত আসবে? মানে এই 4 1 5 দিয়ে 10 দিনের জন্য কিন্তু না, আমি বলতেছি তাকে সর্ট করে তাকে রিভার্স করছি, তার মানে সে এখন উল্টা ভাবে সর্টেড অবস্থায় আছে। এই অ্যারেটার ক্ষেত্রে ইনভার্সন কাউন্ট কত হবে? মানে 10 5 4 3 2 1 এইভাবে আছে। সো এর ক্ষেত্রে ইনভার্সন কাউন্টটা কত হবে? 15 হবে। 15 হবে, রাইট। এটা হচ্ছে 5 6 30 ভাগ 2, 15। সেটা বলতে পারা উচিত ছিল, কারণ অলরেডি আমি কিন্তু দেখাই দিছি এখানে যে n ইন্টু n মাইনাস 1/2 সংখ্যক এখানে আসলে পেয়ার থাকতে পারে। সো এই পেয়ার গুলাই হচ্ছে আমাদের আলটিমেটলি ইনভার্সনের কাউন্টের সমান। তো এই যে এই জিনিসটা ইনভার্সন কাউন্টের মান আমাকে যদি কেউ বের করতে বলে, আচ্ছা এই ইনভার্সন কাউন্ট জিনিসটা আসলে কি? কেউ কি ফিল করতে পারতেছি যে এটা, যেই অ্যারেটার ইনভার্সন কাউন্টের মান যত বেশি, আমরা তাকে ধরতে পারি এইভাবে যে সে সর্টেড অবস্থা থেকে ততটা দূরে আছে, বলা যায় না এভাবে? জি যার মানে ইনভার্সন কাউন্টের মান যদি, ইনভার্সন কাউন্টের মান অ্যাকচুয়ালি একটা ভ্যালু, যে ভ্যালুটা এটা হচ্ছে ইন্ডিকেট করে যে আমার ডাটা সেটটা সর্টেড হওয়া থেকে কতটুকু দূরে আছে। সবাইকে এটা বুঝতে পারছি? জি ভাবি। তো কোনো একটা ডেটা সেটের ইনভার্সন কাউন্ট যদি 0 হয়, আমি ক্লিয়ারলি বলে ফেলতে পারবো যে ওই অ্যারেটা সর্টেড। কোনো একটা অ্যারের যদি ইনভার্সন কাউন্টের মান 1 হয়, তাহলে আমি বলতে পারবো এটা নিয়ারলি সর্টেড। জাস্ট একটা পেয়ার আছে যে পেয়ারটাকে আমার খুঁজে বের করা লাগবে, যেটা আসলে হচ্ছে ঠিক পজিশনে নাই। তো এইভাবে যদি ইনভার্সন কাউন্টের মান সর্বোচ্চ n ইন্টু n মাইনাস 1/2 পর্যন্ত যায়, তখন আমি বলে ফেলতে পারবো যে আমার আসলে পুরো অ্যারেটাকে জাস্ট ঘুরাই দিলেই হচ্ছে আমার অ্যারেটা সর্টেড হয়ে যাবে।
সো অনেক সময় দেখা যায় কোনো ম্যাজিক্যাল ওয়েতে যদি আমরা ইনভার্সন কাউন্টটা খুব এফিশিয়েন্টলি বের করে ফেলতে পারি, তখন মানে একটা অ্যারেকে সর্ট করতেও আমি নানান রকম কমপ্লেক্স অ্যালগোরিদম ইউজ করতে পারবো তখন, এবং এফিশিয়েন্টলি আমি মানে অ্যারেটার মধ্যে যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোর প্রকৃতি বুঝে আমি কোনো একটা সর্টিং কাস্টম সর্টিং অ্যালগোরিদম তখন আমি ইউজ করতে পারবো। এগুলোর অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। বেসিক্যালি আপনাকে সে একটা সুন্দর ডিস্টেন্স দিতেছে যে অ্যারেটা সর্টেড হওয়া থেকে কতটা দূরে আছে, এটা খুব চমৎকার একটা জিনিস। তো অনেকেই ইনভার্সন কাউন্ট নিয়ে হচ্ছে অনেক প্যারা খায় যে ভাই জিনিসটা শুধু শুনি এইটা এটা দিয়ে সলভ করা যায়, বাট বুঝি না এটা কি। ইনভার্সন কাউন্টের মেইন কনসেপ্ট হচ্ছে এটা। তো বাবল সর্ট দিয়ে আমি অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড এন স্কোয়ারে আমি ইনভার্সন কাউন্টের মান বের করতে পারি। ও আসলে ব্রুট ফোর্স চালায়। কেউ কি বলতে পারবেন এই ইনভার্সন কাউন্টের মান কি এর থেকে অপটিমালি বের করা সম্ভব কিনা কোনোভাবে? কেউ কি জানি? আচ্ছা, তো আমাদের একটা ওয়েল নোন সর্টিং অ্যালগোরিদম আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো তার নাম হচ্ছে মার্জ সর্ট। তো এই মার্জ সর্টের নাম কি কেউ শুনছি? জি জি ভাই, আমি ভাইয়া এটা আমি বলতে শুনছি। চাচ্ছিলাম আপনাকে এটা। আচ্ছা, এই মার্জ সর্ট যে অ্যালগোরিদমটা আছে, সর্টিং অ্যালগোরিদমটা, এই সর্টিং অ্যালগোরিদমটা যখন সে দুইটা পার্টিকুলার সেগমেন্টকে সর্ট করে তারপরে উপরের দিকে উঠে, এন্ড তখন আমাদেরকে ওই দুইটা সাব সেগমেন্টকে মার্জ করতে হয়, সে ওই মার্জিং এর টাইমে হচ্ছে সেম প্রসিডিউরে সে এটা ক্যালকুলেট করতে পারে যে এখানে এইটুকু রেঞ্জের মধ্যে ইনভার্সন কাউন্টের মান কত। তো মার্জ সর্টের যে কোডটা, সেখানে অতিরিক্ত একটা লাইন জাস্ট অ্যাড করে দিলে আমাদের এই ইনভার্সন কাউন্টের মানটা চলে আসে। সো মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি হয় n log n। ওই সেম কোড জাস্ট একটা লাইন অ্যাড হয়, যেই লাইনটাতে একটা ভ্যালু জাস্ট যোগ হইতে থাকে। সো সেটা কনস্ট্যান্ট একটা অপারেশন। সো ওভারঅল n log n টাইমে এই ইনভার্সন কাউন্টের মানটা বের করা সম্ভব, এবং এটা সুপার ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে আমাদেরকে একটা অ্যারের ইনভার্সন কাউন্ট বের করতে হবে। সো এটা খুবই মানে খুবই ক্লাসিক্যাল একটা প্রবলেম। তো যারা এখনো এমনিতেই ইনভার্সন কাউন্ট নিয়ে একটু প্যারা খাইতেছি, বা এটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট মনে হয় না, তারা একটু আমার মনে হয় তাদের নড়ে চড়ে বসা উচিত আর কি। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এইটুকুর মধ্যে বলতে পারি। নাই ভাই। হাই। আচ্ছা শোভন, কোনো সমস্যা নাই। তুমি তোমার হ্যালো। কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, তুমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে তুমি লিখে দিতে পারো এখানে। আচ্ছা, আমি যখন বেসিক্যালি কথা বলি ওই টাইমে একটু মিউট থাকবেন, এন্ড সবচেয়ে ভালো হয় ওই টাইমে হ্যান্ড রেজ যদি করেন, তখন আমি হচ্ছে অ্যাটলিস্ট একটা নোটিফিকেশন পাই যে কেউ কথা বলতে চাইতেছে। দেন আমি আমার কথাটা দ্রুত শেষ করে হচ্ছে আমি একজনকে সুযোগ দিব তখন কথা বলার। জি, আপনি এখন কথা বলতে পারেন। আমি জানি না কারো মেবি কোয়েশ্চেন ছিল। জি। হ্যাঁ ভাই, আমি দীপ। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? তুমি আসসালামু কোন কুয়া আলাইকুম। থেকে আসলা? ওয়ালাইকুম আসসালাম। আসছি ভাই, পরে কথা বলবো না এগুলো নিয়ে, এখন মানে প্রশ্ন করি। হ্যাঁ শিওর। এই যে মার্জ সর্টের ব্যাপারে যে বললেন না, যে ওইখানে হ্যাঁ একটা কাউন্টার থাকে, সেখান থেকে আমরা ইনভার্সন কাউন্টটা জানতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, তো তখন তার মানে তো ওই সর্টটা ওই সময় চলছে, তাই না? রাইট চলার সাথে সাথে তো জানতে পারছি, কিন্তু রাইট, ওই যে সর্ট করার আগেই যে জানবো, তারপরে আমি আমার কাস্টম একটা ইমপ্লিমেন্ট করব সর্টিং, সেটা বুঝতে পারছি। আচ্ছা, ব্যাপারটা অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড অলওয়েজ ধরো, মানে এরকম হয় না। আমি ওই ওই যে মানে তোমাকে যখন আমি এই পয়েন্টটা বলছি যে ধরো আমি কোন একটা ম্যাজিক্যাল ওয়েতে যদি ইনভার্সন কাউন্ট আগে থেকে বের করতে পারি, আমি এই ওয়ার্ডটা বলছিলাম, খেয়াল করে দেখো। সো এই যে মার্জ সর্টের সর্ট করার টাইমে যে তুমি ইনভার্সন কাউন্টটা বের করতেছো, এটা অ্যাকচুয়ালি কোনো আসলে ম্যাজিক্যাল ওয়ে হয় না। এটা খুব টিপিক্যাল একটা ওয়ে আর কি। তুমি সচরাচর ইনভার্সন কাউন্টটা এইভাবেই বের করো। তো আমার ওই কথাটা বলার মানে রিয়েল লাইফ এক্সাম্পল দেই আসলে এই ম্যাজিক্যাল ওয়ে বলতে আসলে কি বোঝায়। তো রিয়েল লাইফে যখন তুমি কোনো অ্যারে বা কোনো কালেকশন অফ এলিমেন্টস তুমি সর্ট করতে যাও, তোমার কাছে আসলে এলিমেন্ট গুলা এরকম থাকে না যে তোমার ইনিশিয়ালি সবগুলো এলিমেন্ট তোমার হাতে দেয়া থাকবে। দেখা যায় একটা অ্যারে দেয়া থাকে, সেই অ্যারেতে ফার্স্টে কিছু সংখ্যক এলিমেন্ট থাকে। দেন ওই অ্যারেতে আরো হয়তো বা একটা চাঙ্ক অ্যাড হইতে পারে, বাইরে থেকে একটা চাঙ্ক আসে অ্যাড হওয়ার জন্য,
হয়তোবা তখন দেখা যায় যে সেটা আনসর্টেড, তোমার কাছে একটা চাঙ্ক আছে। আমি তোমাকে এইভাবে জিনিসটা বুঝাই, তুমি চিন্তা করো, মাল্টিপল কম্পিউটারের সিনারিও চিন্তা করো কাইন্ডলি। ধরো তোমার কাছে একটা কম্পিউটার আছে, এন্ড এইখানে তোমার কাছে একটা অ্যারে আছে, লেটস সে এটার সাইজ হচ্ছে 10⁴। তো এই অ্যারের মধ্যে আরেকটা বাইরে থেকে একটা অ্যারে এখানে এসে অ্যাড হইতে চাইতেছে। সো দুইটা অ্যারের একটা অ্যারো সর্টেড না। তোমার কাজ হচ্ছে এই দুইজনকে যখন একসাথে তুমি আহ, একসাথে কম্বাইন করবা, তাদেরকে যেন তুমি সর্টেড অবস্থায় কম্বাইন করতে পারো। সো মানে কম্বাইন করার পর যেন সে সর্টেড থাকে। তো এটা হচ্ছে তোমার টার্গেট। সো সামহাও তুমি যদি এই কাজটা করতে পারো যে যখন তোমার কাছে বাইরে থেকে কোনো একটা অ্যারে আসতেছে, যেটা একটা চাঙ্ক অফ এলিমেন্টস যখন আসতেছে, তখনই যদি ওইটুকু এলিমেন্টের ইনভার্সন কাউন্ট তোমার হাতে থাকে, সে এটা তোমার রেসপন্সিবিলিটি না, ওইটা কে ক্যালকুলেট করতেছে, তো তুমি জাস্ট অ্যারেটা রিসিভ করতেছো। যে তোমাকে অ্যারেটা দিতেছে সে তার নিজের মেশিনের মধ্যে হচ্ছে এটা রান করে তার ইনভার্সন কাউন্ট বের করে তোমাকে দিবে। তো সে এটা সে কিভাবে করবে এটা তার রেসপন্সিবিলিটি। সে অ্যারেটা আনসর্টেড অবস্থায় পাঠাবে, বাট সে তোমাকে এটা জানাই দিবে যে অ্যারেটা সর্টেড অবস্থা থেকে কতটুকু দূরে আছে। সো এখন সে যদি, তুমি যদি এই জিনিসটা আগেই জানতে পারো যে তোমার কাছে একটা অ্যারে, এখন তুমি কনসেপ্টটা বুঝার ট্রাই করো যে তুমি তোমার নিজের মেশিনে বেসিক্যালি এটা রান করো নাই যে নতুন অ্যারেটা যখন আসছে তার ইনভার্সন কাউন্ট কত হইতে পারে, বাট তুমি ওই অ্যারেটার অ্যাকচুয়ালি ইনভার্সন কাউন্টের মান জানো। কারণ ওই মান জানাটা তোমার তোমার জন্য কেন লাভজনক, কারণ তুমি আসলে এই দুইজনকে মার্জ করতে চাইতেছো এখন। এন্ড তুমি ওই অ্যারেটাকে তুমি নিজে সর্ট করবা না, এটা তোমার রেসপন্সিবিলিটিও না। আচ্ছা, মজার ব্যাপারটা বলি তোমার এখন, তুমি এটা সামহাউ সর্ট করতে পারবা না। এরকম সিনারিও কেন হইতে পারে যে ওই ডেটাটা তোমার জন্য আসলে যতক্ষণ পর্যন্ত না তুমি রিসিভ করতেছো, তোমার জন্য এটা অ্যাকচুয়ালি রিড অনলি। তুমি এটাকে আসলে রাইট করতে পারবা না, তুমি জাস্ট ডেটাগুলোকে দেখতে পারবা। সো তুমি যদি এই জিনিসটা আগেই জানো যে ওই অ্যারেটার হচ্ছে তোমার ইনভার্সন কাউন্টের মান 0 অথবা ইনভার্সন কাউন্টের মান ম্যাক্সিমাম, সো তখন কি তুমি একটা খুব হেভি কম্পিউটেশন ইগনোর করতে পারবা না তোমার নিজের মেশিনটায়? ধরো তোমার কাছে যখন ডাটাটা আসলো তোমার 10⁴ এলিমেন্টের সাথে, এখন তুমি নতুন আরেকটা অ্যারেকে মার্জ করতে চাইতেছো, তখন তুমি দেখলা যে আচ্ছা এটার ইনভার্সন কাউন্টের মান 0, দ্যাট মিনস এটা তো সর্টেড। তার মানে আমার আসলে এখন সর্টিং অ্যালগোরিদম এর জন্য চালানোর দরকার নাই, আমি অলরেডি যাকে রিসিভ করছি সে অলরেডি সর্টেড। সো সামহাও আমি এখন দুইটা সর্টেড অ্যারেকে মার্জ করার কোন একটা হচ্ছে স্ট্র্যাটেজি নিতে পারি। ব্যাপারটা হয় এই ধরনের প্রসিডিওর কখনো সিঙ্গেল কোর পিসিতে বা কোন একটা সিঙ্গেল ইউনিটে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয় না, এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে এই ধরনের জিনিসগুলো চলে। যে আহ, আরেকটা চাঙ্ক থেকে বা আরেকটা সোর্স থেকে অনেকগুলা ডাটা আসলো, সেই ডাটাগুলো হয়তো বা খুব পাওয়ারফুল সোর্স থেকে আসতে পারে অথবা খুব লো এন্ডের কোনো হচ্ছে মেশিন থেকে আসতে পারে, বাট ওদেরকে সর্ট করা তোমার রেসপন্সিবিলিটি ইনিশিয়ালি না। তুমি ফার্স্টে দেখবা যে ওদেরকে কি সর্ট করা যায় কিনা, বা সর্ট যদি করা যায় তোমার খরচ কিরকম হবে। যদি তুমি দেখো বিনামূল্যে সর্ট করা যাইতেছে, তোমার কোনো খরচ হইতেছে না, তুমি তাদেরকে তোমার সাথে মার্চ করে নিবা। আর যদি তোমার কাছে মনে হয় যে না, এটাকে সর্ট করতে গেলে আমি আসলে একটু ঝামেলায় পড়বো, আমার আমার পিসি এত পাওয়ারফুল না, প্রবাবলি এটাকে আমার এখানে অ্যাড করাটা বুদ্ধিমানের মতো কোনো ডিসিশন হবে না, সো আমি এটাকে জাস্ট ফালাই দিব। তো তখন দেখা যায় ওই পুরা চাংটাকে সে ডিসকার্ড করে দেয়। তো তুমি যদি নিজে আহ, ওই অ্যারেটাকে আসলে কম্পেয়ার করে দেখতে চাও যে এটা কি সর্ট করা যায় কিনা, এটা তোমার জন্য খুব অ্যাকচুয়ালি কস্টলি। হয়তোবা তোমার রিসোর্স কম হইতে পারে, তোমার তোমার এন্ডে যে মেশিনটা চলতেছে সেটা খুবই লো এন্ড হইতে পারে, যার আসলে ওই অ্যারেটাকে প্রসেস করার মতো এনার্জি নাই। হয়তোবা যে সোর্স থেকে আসতেছে সেই সোর্স অনেক পাওয়ারফুল, বাট তুমি পাওয়ারফুল না। তো তুমি আসলে সর্টিংটা চালাইতে পারবা না। তোমার জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে মেজার করা লাগবে যে এই যে বিশাল চাঙ্ক আমার কাছে আসছে, এটারে কি আমি আহ আমার এখানে হচ্ছে মার্চ কি করতে করব আর পারবো, কি। রাইট? আমি কি এটাকে মার্চ করতে পারবো নাকি পারবো না, জাস্ট এইটুকু ডিসিশন তোমার খুবই কুইকলি নেওয়া লাগবে। কারণ আচ্ছা, এক্সাম্পল কি হইতে পারে, লেটস সে তোমার হাতে যে আমরা স্মার্ট ওয়াচ পরি না, স্মার্ট হ্যাঁ, ওয়াচের কিন্তু খুবই মানে 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 কি বলা যায়, হয়তোবা টেকনিক্যালি 10 এমবি বা 5 এমবির একটা ছোট্ট বোর্ড থাকে,
মানে ওইখানে তো তুমি 1 GB র্যাম রাখতে পারবা না, ওইখানে তুমি 1 GB স্টোরেজ দিতে পারবা না এত ছোট জায়গায়, কারণ তখন তোমার স্মার্ট ওয়াচ স্লো হয়ে যাবে, প্রচুর পরিমাণে ব্যাটারি খাইতে থাকবে। তুমি দেখো তো যে এক একটা স্মার্ট ওয়াচ 20-25 দিন চার্জ থাকে, হিউজ, মানে একটা মোবাইলের তুলনায় অনেক বেশি চার্জ থাকে, রাইট? সো হ্যাঁ এই এই কাজটা কিভাবে পসিবল, কারণ হচ্ছে ওর কম্পিউটেশনাল যে ইঞ্জিনটা এটা উইক, ওর আসলে এত পাওয়ারফুল হওয়ার দরকার নাই। এখন টেকনিক্যালি চিন্তা করো, ওর কাছে যদি আমি 1000টা এলিমেন্ট দেই, বলি ওরে সর্ট করতে, ওর কিন্তু সিপিইউ পাওয়ার অত বেশি না। এন্ড আমি যদি বলি যে ওরে যে চাংটা দিব, ওই চাংটা যদি সর্টেড হয়, ও তখন ওই চাংটাকে নিয়ে নিবে, ওই চাংটাকে সে স্টোর করতে পারবে, বাট সর্ট করতে পারবে না, কারণ সর্ট করতে গেলে এন স্কোয়ার কমপ্লেক্সিটি চলে আসে, তার পক্ষে ওই 1 মিলিয়ন ইনস্ট্রাকশন তার পক্ষে রান করা সম্ভব না, হয়তোবা তার সিপিইউ খুব উইক। সো তাকে তো সামহাউ ডিফারেন্সিয়েট করা লাগবে যে আমি যে এলিমেন্ট গুলা পাইছি এটা কি সর্টেড নাকি সর্টেড না, হয়তোবা কোনো একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে। সো লেটস সে আমার জন্য, আমি একজন মানুষ বা আমি একজন পাওয়ারফুল কম্পিউটার, তা আমার জন্য আসলে 1000 এলিমেন্ট কিছুই না। সো আমি বলতেই পারি যে আরে তুই এই 1000 এলিমেন্ট সর্ট করতে পারো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি এই 1000টা এলিমেন্ট সর্টেড স্টেট থেকে কতটুকু দূরে আছে এটা তোরে জানাইলাম, তুই কি নিতে পারবি? ও তখন ভাবতে পারে যে আচ্ছা, ওকে, আমার একটা লিমিট হয়েছে এতটুকু, আমি কি আমার এটা লিমিট নিতে হচ্ছে পারবো কিনা? এতটুকু, রাইট? ব্যাপারটা অলওয়েজ কিন্তু বাইনারি না, মানে আমি নিব বা নিব না এরকম না, একটা সার্টেন থ্রেশহোল্ড পর্যন্ত সে একসেপ্ট করতে পারে। লেটস সে হয়তোবা ইনভার্সন কাউন্টের মান লেস দ্যান অর ইকুয়ালস টু 10 যদি হয়, সে বলবে ওকে ফাইন, আমি এটা নিয়ে নিই। আহ, কারণ বুঝছো, কারণ অত ছোট্ট ইনভার্সন কাউন্টের মান যখন অনেক বেশি ছোট হয়, তার মানে সে নিজে জানে যে ওই অ্যারেটাকে সর্ট করতে তার বেশি কষ্ট করা লাগবে না, তার আসলে হয়তোবা ওই 10টা পেয়ার খুঁজে বের করাই হচ্ছে তার কাজ, সে 10টা আচ্ছা, পেয়ার খুঁজে আমি বের যে করতে পারবে। কম্পেয়ার গুলা করতেছি সেটার তুলনায় আমার সোয়াপিংটা অনেক বেশি কস্টলি। সেম অ্যাকচুয়ালি, ইফ কন্ডিশনটার কমপ্লেক্সিটি আর সোয়াপের কমপ্লেক্সিটি সিমিলার, সোয়াপ জাস্ট 3টা ইনস্ট্রাকশন চালায়। আচ্ছা, তাহলে ওর পুরাটাই তো ট্রাভার্স করা লাগতেছে না বারবার করে, শুধু ইফে ঢুকবে কি ঢুকবে না ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন জানো যে লেটস সে আমার স্মার্ট ওয়াচের এই থ্রেশহোল্ড হচ্ছে 10, কথার কথা। সো আমি তাকে হচ্ছে এরকম একটা অ্যারে দিলাম যার সাইজ হচ্ছে 1000 এবং তার ইনভার্সন কাউন্টের মান 10। এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে যে তোমার 10টা পেয়ার আছে যারা ঠিক জায়গায় নেই, রাইট? হ্যাঁ। আচ্ছা, তোমার কাজ হচ্ছে 10টা পেয়ার খুঁজে বের করা। হুম। সো এক্সাক্ট এই কাজটা যদি তোমার অ্যারেটা নিয়ারলি সর্টেড থাকে, এটা কি বলা যায় না যে এটা নিয়ারলি সর্টেড? হ্যাঁ, বলা যায়। কারণ প্রায় 1 মিলিয়ন সংখ্যক পেয়ার হইতে পারে, তার মধ্যে 10⁻³ হ্যাঁ 1 মিলিয়ন। সো তার মধ্যে মাত্র 10টা পেয়ার একটু এদিক সেদিক আছে, তো এটাকে নিয়ারলি সর্টেড বলা যায়। একটা নিয়ারলি সর্টেড অ্যারে কে যদি তুমি সর্ট করতে চাও, তখন সবচেয়ে এফিশিয়েন্ট সর্টিং অ্যালগোরিদম হচ্ছে ইনসারশন সর্ট। তুমি কি কখনো নাম শুনছো এই সর্টিং হ্যাঁ হ্যাঁ অ্যালগোরিদমটা? হ্যাঁ। তো ইনসারশন সর্টে টাইম কমপ্লেক্সিটি অনেকে বলে n স্কয়ার, এটা হচ্ছে ওটস কেস, এটার অ্যাকচুয়াল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n ইনটু কে, যেখানে কে এর মান হচ্ছে, সরি, যেখানে কে এর মান হচ্ছে তোমার কতগুলা পেয়ার যারা তোমার হচ্ছে মানে কতগুলা এলিমেন্ট আছে যারা ঠিক জায়গায় নাই। তো এটার ম্যাক্সিমাম অ্যামাউন্ট হইতে পারে n, যে n সংখ্যক এলিমেন্টই ঠিক জায়গায় নাই, মানে সবাই সবচেয়ে বিশৃঙ্খল অবস্থায় আছে, তো তখন তার টাইম কমপ্লেক্সিটি n স্কয়ার হয়। বাট যদি সবাই সর্টেড অবস্থায় থাকে, তাহলে টাইম কমপ্লেক্সিটি হবে n ইনটু 1। ওকে, কে এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1, বলে যে হুম। মানে নট জিরো, জিরো হলে অ্যাকচুয়ালি এটা মানে যেভাবে তুমি ডিফাইন করো, যেভাবে ফ্যাক্টরিয়াল ডেফিনেশনটা হয়, সো তুমি অ্যাকচুয়ালি k+1ও বলতে পারো, ম্যাটার করে না খুব একটা। সো যাই হোক, তো আমার কাছে যদি মাত্র আমি দেখি যে 10টা এলিমেন্ট তাদের ঠিক জায়গা মতো নাই, সো তখন কে এর ভ্যালু 10 হয়। এন্ড n ইনটু 10 অ্যাকচুয়ালি একটা একসেপ্টেবল রেঞ্জ, যেটা মানে তুমি তোমার সিপিইউ অ্যাকচুয়ালি কতটুকু লোড নিতে পারে তার উপর বেস করে তুমি একটা কে ফিক্স করলা, যে ওকে আমি 5টা পর্যন্ত অ্যালাউ করব, আমি 10টা পর্যন্ত অ্যালাউ করব, বা যদি ভালো পাওয়ারফুল হয় 20টা পর্যন্ত অ্যালাউ করব, বা যদি কখনো দেখি যে 100 পর্যন্ত ঠিকঠাক কাজ করতেছে, তখন আমি বলতেই পারি যে আমার আর ইনভার্সন কাউন্টের মান দেওয়ার দরকার নাই, আমি কে যেহেতু 100 পর্যন্ত অ্যালাউ করতে পারতেছি, দ্যাট মিনস n ইনটু 100, দ্যাট মিনস আমি আরামসে n log n সর্টিং অ্যালগোরিদম চালাই দিতে পারবো আমার নিজের এই ছোট্ট ঘড়ির সিপিইউর মধ্যে আমি রান করে দিতে পারবো, তখন আর আমার এই ধরনের
তোমাকে মানে আমার ইনভার্সন কাউন্টের মান বলে দেওয়ার কোনো দরকার নেই। সো এই ধরনের লো লেভেলের কাজগুলোর জন্য মাঝে মধ্যে খুবই উইয়ার্ড কিছু কাজ করতে হয়, যেরকম আমি তোমার মাত্র যে এক্সাম্পলটা দিলাম। আর যখন তুমি অনেক বেশি লো লেভেলে যাবা, তোমার সিপিইউ খুবই সেনসিটিভ, খুবই অল্প কিছু কাজ করতে পারে, এবং তোমার হাতে মেমোরিও খুব কম, তখন তোমাকে এরকম উইয়ার্ড জিনিসপত্র করতে হয়, মানে কি বলে এটারে, তোমার স্পুন ফিডিং টাইপের আর কি, বুঝতে পারছো? চামচ বুঝতে দিয়ে পারছি। ধরায় খাওয়াই দিবা, হ্যাঁ, এই ধরনের কাজ করতে আচ্ছা। হয়। আর এই বাবল সর্টের ব্যাপারে বলতে গিয়ে বললেন না যে এটা কম্প্যারিজন বেস সর্ট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার মাথায় তো কম্প্যারিজন ছাড়া অন্য কোনো বেস মাথায় আসতেছে না, যে হ্যাঁ আমি দুইটাকে কম্পেয়ার করে করেই তো পাল্টাবো, আর কি বা হইতে পারে সর্টিং এর জন্য কাউন্টিং কম্প্যারিজন বেসড ছাড়া আর? হইতে পারে। আচ্ছা, সেটা কিরকম? সেটা হইতে পারে, ধরো তুমি আহ এরকম করতে পারো, যে ধরো, আচ্ছা না, এটা না দিয়ে তোমার নাম্বার দিয়ে বলি। ধরো 2 1 5 3 3 2 1 5, এটা একটা অ্যারে, ওকে? আমি যদি বলি যে এই অ্যারেতে 1 থেকে 5 এর বাইরে কোনো এলিমেন্ট নাই, ওকে? হ্যাঁ, এটা তুমি ফার্স্টেই জানলা। সো 1 থেকে 5 এর বাইরে কোনো এলিমেন্ট নাই। সো এক কয়টা আছে? এক আছে দুইটা, সরি, হ্যাঁ, এক আছে দুইটা। দুই কয়টা আছে? একটা দুইটা। তিন কয়টা আছে? একটা দুইটা। চার কয়টা আছে? নাই। পাঁচ এগুলো কয়টা জেনে আছে? এরপরে আমি দুইটা। সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করে দেবো। রাইট, এটা হচ্ছে কাউন্টিং বেসড। বুঝতে পারছি। সো এটার প্রবলেমটা হচ্ছে, তোমাকে তোমার এই রেঞ্জ যদি অনেক বড় হয়, তোমার অ্যারেটা যদি অনেক স্টোর স্পার্স করা হয়, লাগবে অনেক কিছু। অনেক কিছু তোমার দেখা যাবে, অনেক জিরো ফ্রিকোয়েন্সির এলিমেন্ট তোমাকে স্টোর করতে হইতেছে। এন্ড এটা মেমোরির দিক থেকেও ভালো না, কারণ তোমাকে আরো এন সাইজের একটা অ্যারে নিয়ে কাজ করতে হইতেছে। সো এখানে আরো অনেক কমপ্লেক্স, মানে ওভারহেডটা অনেক বেশি। কাউন্টিং সর্ট অনেক ভালো পারফর্ম করে এরকম সিনারিওতে, যেখানে ভ্যালুগুলার যে রেঞ্জ, সেই রেঞ্জ খুব বেশি হবে না। এটার খুব ভালো এক্সাম্পল হচ্ছে, তুমি যদি স্ট্রিং সর্ট করতে চাও, যদি সেটা লোয়ার তোমার অ্যালফাবেটিক তোমার হচ্ছে ক্যারেক্টার গুলা থাকে, লেটসে এ থেকে জেড, তুমি জানো 26টা ক্যারেক্টারই থাকবে, রাইট? এর বেশি না। হুম। সো তখন তুমি অ্যাকচুয়ালি এন প্লাস, প্রত্যেকটা ফার্স্টে যাবে, দেন প্রত্যেকটা ক্যারেক্টারের কাছে যাবে, n+26, এই কমপ্লেক্সিটিতে তুমি একটা অ্যারে সর্ট করতে, n+26 আর n×26, প্রত্যেকটার কাছে যাবে, আলটিমেটলি ও প্রিন্ট করবে হচ্ছে n সংখ্যক এলিমেন্ট। সো ইয়াপ, n+26। সো জাস্ট তুমি n+26 রান, মানে কমপ্লেক্সিটিতে তুমি একটা স্ট্রিং সর্ট করে ফেলতে পারবা। এটা খুবই, মানে একদম জাস্ট দুধভাত অ্যালগোরিদম হয়, মানে অনেকটা এরকম। ধরো আমি আমার নাম বলি সাকিব। সো আমি এখন দেখবো এ কয়টা আছে? এ একটা আছে, বি একটা আছে, সো সি নাই, সি 0টা, ডি নাই, ই না, ডি নাই, হ্যাঁ, তারপরে ই এফ জি এগুলো কিছু নাই, অথবা আই আছে, আই একটা আছে, কে একটা আছে, এস একটা আছে। সো সরি, হ্যাঁ, এস একটা আছে, এরকম। সো প্রত্যেকটা আমি এই সর্টটা কিভাবে করব, মানে কাউন্টটা কেমনে আমি দিব, লেটস সে 26 সাইজের একটা অ্যারে নিব, যার মধ্যে প্রত্যেকে ইনিশিয়ালি 0। দেন আমি আমার এই স্ট্রিংটার প্রত্যেকটা ক্যারেক্টারের কাছে যাব, এন্ড সেই ক্যারেক্টার ওয়াইজ তার পজিশন যা হওয়া উচিত অ্যারের, সেই পজিশনে গিয়ে তাকে প্লাস প্লাস করে দিব। দেন ওই অ্যারেটার উপর আমি আবার ট্রাভার্সিং চালাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ওয়াইজ প্রিন্ট করে করে যাব। ডান, আমার অ্যারে, আমার স্ট্রিং সর্ট হয়ে যাবে। সো দেখা যায় একটা স্ট্রিং কে সর্ট করতে গেলে কম্পারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম থেকে এই কাউন্টিং বেসড অ্যাপ্রোচ অনেক বেশি বেটার। দেখা যায় ওটা এন লগ এন, আর এটা মাত্র n+26। তো তুমি চিন্তা করো, এন এর ভ্যালু তোমার যদি কখনো 10 লাখ হয়, এখানে জাস্ট টাইম লাগবে 10 লাখ যোগ 26, মানে 10 লাখই লাগবে। বাট তুমি যদি একটা সবচেয়ে এফিশিয়েন্ট সর্টিং অ্যালগোরিদমও রান করো, লেটস সে কুইক সর্টও রান করো, যেটা n log n, সো 10⁶ ইন্টু লগ এন চলে আসবে প্রায় 10⁶ ইন্টু 20, মানে 10⁶ কে তুমি 20 বার রান করবা। আর কাউন্টিং সর্টের বেলায় জাস্ট একবার, অবভিয়াসলি 20 গুণ ফাস্ট, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এরকম সিনারিও হয়। ওকে, তো এটা হচ্ছে বাবল সর্ট। অ্যান্ড বাবল সর্টের উপর বেস করে আমি অনেকগুলা কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলছি। আরেকটা সর্টিং অ্যালগোরিদম আমি আপনাদেরকে একটু দেখতে বলবো, আপনারা একটু স্টাডি করেন, এটা নিয়ে এখনই খুব বেশি কিছু না বলি। সেটা হচ্ছে ইনসারশন সর্ট। তো
ইনসারশন সর্টটা হচ্ছে এই যে বাবল সর্টের যে প্রবলেমটা, যে একটা অ্যারে যদি ফুললি সর্টেডও হয় বা একদম উল্টা অর্ডারেও সর্টেড থাকে, বাবল সর্ট সেগুলো কোনো কিছুই দেখে না। বাবল সর্টের কাজ হইতেছে জাস্ট এটা চেক করা যে অল পসিবল পেয়ারের কাছে সে যাবে এবং অলওয়েজ যাবে, এন্ড যাওয়ার পর যদি সে দেখে যে সর্ট করা মানে তাকে সোয়াপ করা যায়, সে সোয়াপ করে দিবে, এটাই। তো এন স্কোয়ার সংখ্যক ইটারেশন তাকে চালাইতেই হইতেছে, এর অবস্থা যাই থাকুক না কেন। তো এই পার্টটাকে অপটিমাইজ করার জন্য যে সর্টিং অ্যালগরিদমটা হচ্ছে ডিসকাস করা হয় সেটা হচ্ছে এই ইনসারশন সর্ট। তো কারো কি ধারণা আছে ইনসারশন সর্ট সম্পর্কে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, একজন পাইলাম, আর কেউ? জি ভাই, একবার দেখছিলাম। আচ্ছা, তো কেউ কি বলতে পারবো যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? একটা একটা করে ইনসার্ট হয়। একটা একটা করে? ভার্সিটিতে করছিলাম অনেক আগে। আহ, আচ্ছা, কথা শোনা যাচ্ছে না যদিও। ওকে, ফাইন। কেউ যদি বলতে চান ভাইয়া। আচ্ছা, একজন কোশ্চেন করছে, ভাইয়া সি প্লাস প্লাস যে বিল্ট ইন সর্টিং ফাংশন আছে সেটার কমপ্লেক্সিটি কত? এন লগ এন। এটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রো সর্ট। ইন্ট্রোডাকশনের ইন্ট্রো সর্ট। এটা অ্যাকচুয়ালি একটা হাইব্রিড সর্টিং অ্যালগোরিদম। এখানে দুই তিনটা সর্টিং অ্যালগোরিদমের একটা হচ্ছে কম্বিনেশন থাকে। ও অ্যারেটা পাওয়ার পরে কিছু অ্যানালাইসিস চালায়, অ্যানালাইসিস চালানোর পরে দেখে যে কোন ধরনের সর্টিং অ্যালগোরিদমটা এখানে সবচেয়ে ভালো পারফর্ম করবে। সেটার উপর বেস করে হচ্ছে সে একটা অ্যালগোরিদম পিক করে এন্ড দেন সর্টিংটা চালায়। ব্যাস সর্টিং অ্যালগরিদম কত ধরনের হতে পারে? অনেক ধরনের হইতে পারে। মানে সবচেয়ে ওয়েল নোন টাইপ গুলার মধ্যে হচ্ছে এই যে ইনসারশন সর্ট একটা টাইপ, কুইক সর্ট, মার্জ সর্ট এগুলো এক ধরনের টাইপ, তারপরে হিপ সর্ট এক ধরনের টাইপ, কাউন্টিং সর্ট, তারপরে হচ্ছে র্যাডিক্স সর্ট আছে একটা। আহ, এই কয়টাই মানে মেইন প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে কাউন্টিং বেসড, একটা হচ্ছে কম্পারিজন বেসড। সো এগুলোর উপর মানে তোমার প্রচুর সর্টিং অ্যালগোরিদম আছে, বেশ কিছু সর্টিং অ্যালগোরিদম আছে, অত পপুলার না, এগুলো জাস্ট রিসার্চ পারপাসে বের করা হয়েছে। যেমন লেজি সর্ট একটা অ্যালগোরিদম আছে। সো লেজি সর্টের কাজ হচ্ছে তোমার আহ, ধরো এটা এত ফানি, ধরো 51215332। সো এই কয়টা এলিমেন্ট আছে এখানে? 8টা এলিমেন্ট। সো 8টা এলিমেন্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে একটা স্লিপ টাইমার ধরে হচ্ছে ঘুম পাড়ায় দেয়। ধরো 5, 5-এর 5কে ধরো 5 সেকেন্ডের জন্য স্লিপ ঘুম পাড়ায় দিবে, 1কে 1 সেকেন্ডের জন্য ঘুম পাড়ায় দিবে, 2কে 2 সেকেন্ডের জন্য ঘুম পাড়ায় দিবে, সবাইকে একসাথে ঘুম পাড়াবে ভ্যালুগুলোর উপর বেস করে। তারপরে টাইমারটা সবার জন্য চলতে থাকবে। সবার আগে ঘুম থেকে কে উঠবে? এগুলো বুদ্ধি কিভাবে আসে ভাই মানুষের মাথায়? মানে আহ, তো হচ্ছে সবার আগে ঘুম থেকে উঠবে 1, কারণ তার টাইমার সবচেয়ে তাড়াতাড়ি শেষ হবে। তারপরে হচ্ছে 2 উঠবে, তারপরে 3 উঠবে, তারপর 5 উঠবে। সো এগুলো জাস্ট রিসার্চ পারপাসে এরকম সর্টিং অ্যালগোরিদম আছে। মানে এগুলোরও ইম্পর্টেন্স আছে। এগুলা আমরা যে ইউজ কেসে কাজকর্ম করতেছি সেখানে হয়তো ইম্পর্টেন্স নাই, বাট যা দেখো হইতে পারে কোনো হয়তোবা কোয়ান্টাম স্টেটে হয়তোবা এই ধরনের অ্যাপ্রোচের কোনো হচ্ছে অ্যাডভান্টেজ থাকতেও পারে, বলা যায় না, যেখানে তুমি টাইম কন্ট্রোল করতে পারবা। তো সেখানে এই ধরনের সর্টিং অ্যালগোরিদমের অ্যাডভান্টেজ থাকতেও পারে। তো সব ধরনের আইডিয়াকে আসলে দেখা যায় স্বাগতম জানানো হয় আসলে এই রিসার্চ পারপাসে। তো এগুলা ফিউচারে তোমার কম্পিটিশনাল ওয়ে যদি পাল্টায় যায় তখন দেখা যাবে এই ধরনের উদ্ভট অ্যালগোরিদম গুলাই হয়তো রুল করবে। তো আমরা এখন যে সব অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছি বা আমরা আমাদের টিপিক্যাল ইউজ কেসে যেগুলো ইউজ করতেছি সেগুলো হয়তোবা আমাদের কারেন্ট সিস্টেমের জন্য মোর দ্যান এফিশিয়েন্ট, বাট আমাদের কারেন্ট সিস্টেমে যে একটা আইডিয়াল কেস এটা তো আসলে সত্য না, তাই না? এর থেকে বেটার সিস্টেমও তো আসতে পারে কখনো। তো তখন এরকম হইতে পারে আমাদের সব ধরনের সর্টিং অ্যালগোরিদম অবসোলেট হয়ে যেতে পারে, যে এগুলো আর কাজ করবে না। বা মার্জ সর্টিং, কুইক সর্ট এগুলো খুবই উইক কোন অ্যালগোরিদম হিসেবে প্রমাণিত হইতেই পারে। তো দেখা যায় কি আসলে অ্যারে বা এই ধরনের কিছু যখন আমাদের প্রোডাকশন লেভেলে বা একটা প্রজেক্টে
কখনো কাজ করা হয় যে সর্ট কোন একটা বিশাল ডেটাকে সর্ট করতে হবে, তখন অবভিয়াসলি এই ধরনের স্ট্রেট ফরওয়ার্ড অ্যালগোরিদমে কেউ যায় না, তখন মাল্টি থ্রেডেড এনভায়রনমেন্টের মধ্যে মাল্টিপল প্রসেসরে হচ্ছে এই সর্টিংটা তখন চলতে থাকে, চাঙ্ক বাই চাঙ্ক চলতে থাকে, হয়তো বা 30টা 40টা চাঙ্কে ভাগ হয়ে যায় পুরো অ্যারেটা। তারপর ওই 30-40টা কোরের মধ্যে এই জিনিসগুলো প্যারালালি রান হইতে থাকে। সো ইন্ডিভিজুয়ালি যখন তারা সর্ট হয়ে যায়, দেন জাস্ট হচ্ছে ওই সর্টেড পোর্শন গুলাকে লিনিয়ার টাইমে মার্চ করে দেয়। সো সেটা খুব ভালো, মানে ডেঞ্জারাস লেভেলের এফিশিয়েন্ট হয়। তো এটা তো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ করা সম্ভব না, কারণ কম্পিটিটিভ প্রোগ্রামিং এ একটা কোর একটা থ্রেড ফিক্সড, মানে আপনি যেভাবেই কোড করেন না কেন কখনোই মাল্টিপল থ্রেডের অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন না, যে পিসিতে একটাই থ্রেড অ্যালাউ করা থাকে। তো যাই হোক, এটা হচ্ছে রিয়েল লাইফের কথা বললাম। আচ্ছা, তো ইনসারশন সর্ট আসলে কিভাবে কাজ করে, আহ, এইটা অনেকটা আমাদের, আমরা এতদিন পর্যন্ত বাবল সর্টকে যেভাবে চিন্তা করে আসছি অনেকটা ওইভাবেও যদি চিন্তা করি, ধরা যাক আমরা একটা অ্যারের কিছু এলিমেন্ট নিয়ে একটু কথাটা বলি, 4 1 5 2 10 3, আমরা এই অ্যারেটাকেই নেই, হয়তো এটা দিয়ে ভালো বোঝানো যাইতে পারে, না গেলে অন্য অ্যারে নেওয়া যাবে। সো 4 1 5 2 10 3, এটাই মনে হয় নিয়েছিলাম, কিছু এলিমেন্ট চেঞ্জও করা যাবে, সমস্যা নেই। তো ইনসারশন সর্ট যে কাজটা করে, ও আগে দেখে যে ওকে, আমি কারেন্টলি একটা এলিমেন্টের কাছে যাই সবার ফার্স্টে, যদি এক, আচ্ছা লেটস সে আমরা যদি এইভাবে চিন্তা করি, একটা অ্যারে যেখানে এলিমেন্ট একটাই আছে, তাহলে কি ওই অ্যারেটাকে সর্টেড বলা যায় না? একটাই এলিমেন্ট, সাইজ 1, জি হ্যাঁ এখানে সর্ট করার কিছু নাই, এটা বেস কেস, মানে এখানে রিকারশন চলবে না, মানে বেস কেস মানে আমি আসলে 0 1 2 এভাবে চিন্তা করতেছি আর কি। ওকে, তো আমার ক্লেম হচ্ছে আমি আসলে ইন্ডেক্স নাম্বার 1 থেকে আমার সর্টিং নিয়ে আমি চিন্তা ভাবনা করব, নট 0, ফার্স্ট এটা নিয়ে আমার আসলে চিন্তা ভাবনা করার কিছু নাই। তো এই ভ্যালুটাকে, আচ্ছা আমি এই এক্সাম্পলটা চেঞ্জ করি, আমি একটা বেটার এক্সাম্পল নেই যেটাতে এটা প্রায় সর্টেড হবে, তো তখন আসলে মজাটা বোঝা যাবে। কবে যে একটা উইন্ডোজ পিসি কিনতে পারবো, বা একটা ভালো পিসি, এই যে মুছে না, এই ওয়ান নোটটা, এই যে আধা ঘন্টা পর মুছলো, থ্রেড যে কিসে বিজি থাকে এদের, এই যে আমি কিন্তু এখনো মুছার ট্রাই করতেছি, কোনো কাজ হয় না, এই যে 2 দিন পর মুছছে, ওকে, ফালতু। আচ্ছা, সো ধরা যাক একটা অ্যারে নিয়ে চিন্তা করি, যে 1 2 দেন 3 দেন 10 দেন 4 দেন 5, এই 6টা এলিমেন্ট নিলাম। সো ফার্স্ট আমি লেটস সে 2 তে আছি, এন্ড এই এলিমেন্টটাকে আমি একটা কি এলিমেন্ট হিসেবে ধরলাম। কেন কি হিসেবে ধরলাম? আমি এটার উপর বেস করে এই এলিমেন্টের বাম দিকে কাউকে নেওয়া যায় কিনা আমি নেক্সট এলিমেন্ট গুলো ট্রাভার্স করে এটা চেক করব। আচ্ছা, সো একই জায়গায় ফিক্স করছি, এখন আমার নেক্সট কাজ হবে হচ্ছে এই, এটা হচ্ছে আমার কি এলিমেন্ট, ওকে, ও এই জায়গায় দাঁড়ায় থাকবে, ঠিক আছে। এখন এই এলিমেন্টটাকে আমি আরেকটা বেজ হিসেবে চিন্তা করি, যে ও হচ্ছে আমার আরেকটা বেজ এলিমেন্ট, আমি কিছু কম্পারিজন চালাবো, তার জন্য এটাকে আমি ফিক্স করলাম, আর এই এলিমেন্টের মানটা হচ্ছে আমি কি এর মধ্যে অ্যাসাইন করে রাখলাম, নট পজিশন, আমার জাস্ট ওই মানটা দরকার। আচ্ছা, এইবার আমি এই জিনিসটা চেক করে দেখব যে এই যে 2 কে আমি ফিক্স করছি, 2 তো কি এলিমেন্ট হিসেবে আছে, তো আমি এটা কি কখনো পাই কিনা যে যে কে তো কারেন্টলি আমি ইনিশিয়ালাইজ করছি হচ্ছে তার বাম পাশের এলিমেন্ট, আমার ফার্স্টের কাজ হচ্ছে কি কে যাকে ফিক্স করব তার ঠিক বাম পাশ থেকে শুরু পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টে আমি এক ধরনের কম্পারিজন চালাবো, যে ওকে এই কি এলিমেন্টটাকে কি সামহাও বাম পাশে আনা যায় কিনা, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। সো আমার এখানে এই এলিমেন্টটা হচ্ছে, এই জেতে এলিমেন্টটা যেটা আছে সেটা হচ্ছে 1, ওকে ফাইন, এন্ড আমার যে কি এলিমেন্ট আছে সেটা হচ্ছে 2,
এই 1 and 2 এর মধ্যে যদি আমি বাবল সর্টের মতো চিন্তা করি যে আচ্ছা এই যে এটাকে কি বলা যায়, পেয়ার, আমি ওয়ার্ড গুলা ভুলে যেতেছি। হ্যাঁ, এই যে পেয়ার, এই পেয়ারের মধ্যে কি আমার অ্যাকচুয়ালি সোয়াপিং এর কোনো দরকার আছে, নাকি ওরা আগে থেকে ঠিকঠাক অবস্থায় আছে? কি মনে হয়? ঠিকঠাক আছে। ঠিকঠাকই আছে। ওরা ঠিকঠাক অবস্থায় আছে। আমার কাজ হচ্ছে আমি লেফট থেকে রাইট পর্যন্ত যাব। লেফট থেকে রাইটে যখন যাব আমি একটা একটা এলিমেন্টকে আমি আমার হচ্ছে কনসিডারেশনের মধ্যে আনবো, এন্ড দেন অ্যারেটা সর্ট করতে 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 আমি সামনের দিকে আগাবো। এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। আমি কিছু কালার দিয়ে বুঝাই। ধরা যাক আমার কাছে ইনিশিয়ালি কিছু এলিমেন্ট আছে যাদেরকে আমি এখনো টাচ করি নাই, তারা সবাই রেড। তো যখনই আমি তাদেরকে টাচ করতে থাকবো, লেফট থেকে রাইট পর্যন্ত অ্যারেগুলো সর্ট হইতে থাকবে। সো কখনো যদি আমি এই জায়গায় থাকি, দ্যাট মিনস তার বাম পাশে যত এলিমেন্ট আছে তারা সবাই সর্টেড। এখন কথার কথা, আমি যদি এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 পাই, এন্ড কোনো কারণে, কোনো একটা কারণে আমি এই পজিশনে এখন আসলাম সর্ট করতে, এন্ড এখানে আমি 2 পাইলাম, আমার এই 2 কে কি তাইলে জাস্ট 4 এর পাশে রাখা যাবে, নাকি 2 এর জন্য যে জায়গাটা সুইটেবল হয় 2 কে ওই জায়গায় বসায় দেওয়া লাগবে? কোনটা, এটা- মানে লেটস সে 1 2 3 4 আমার কাছে আছে, আমি 2 কে ঠিক জায়গায় রাখতে চাই, এটা আমি কিভাবে করতে পারি? মানে 1 2 3 4 অলরেডি সবুজ কালারে মার্ক করা যে অংশটা, এটা অলরেডি সর্টেড। আমি সর্টেড এর অংশে আমি আরেকটা ভ্যালুকে অ্যাড করতে চাই, যে হচ্ছে 2, যাতে অ্যাড করার পরে 1 2 2 3 4 এরকম হয়। সো এই কাজটা আমি কিভাবে করতে পারি? কম্পেয়ার করে কম্পেয়ার আমি কিভাবে, মানে আমাকে কিন্তু ওই 2 কে ওই জায়গা মতো বসায় দেওয়া লাগবে, এই কাজটা আমি কিভাবে করতে পারবো? হ্যাঁ, কম্পেয়ার তো অবশ্যই কম্পেয়ার করে আগাইতে হবে। এটা কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। সোয়াপের মাধ্যমে একটাকে বেস ধরে সেটার ই করে। ওকে, আমি এটাকে এইভাবে চিন্তা করতে পারি কিনা, যে আমি দুইজনকে অ্যাডজাসেন্ট দুইজনকে চিন্তা করি। হ্যাঁ, এই 4 আর 2 কে চিন্তা করি, এরা দুইজন কি ঠিক জায়গায় আছে? কি মনে হয়? না, নাই। সো এদের দুইজনকে চেঞ্জ করে ফেলি, এটাকে 2 বানায় দিই, এটাকে 4 বানায় দিই। 2 কি এক ঘর ভিতরে আসলো? জি আচ্ছা, এইবার আমি যদি কম্পারিজনটা এই দুইজনের মধ্যে চালাই, ওরা কি ঠিক জায়গায় আছে? না, নাই। তো এটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, সো আমি 2 কে এখানে নিয়ে আসলাম, 3 কে এখানে নিয়ে আসলাম। এইবার আমি নেক্সট পেয়ারটার কথা যদি চিন্তা করি, এরা কি ঠিক জায়গায় আছে? হ্যাঁ সো ওরা যেহেতু ঠিক জায়গায় আছে, তার বামের কোনো পেয়ার আমার আর চেক করার দরকার আছে, নাকি আমি এখানেই থামাই দিতে পারি পুরো প্রসেসটা? থামাই যাবে এখন। থামায় দেওয়া যায়। কয়টা সোয়াপিং হয়েছে এখানে? 3টা। 3টা। আর লাস্ট এলিমেন্টটা যদি 5 হয়, এই যে 4 কেও ইনসার্ট করে ফেলছে, লাস্ট এলিমেন্ট যদি 5 হয়, তাহলে এই দুইজনকে যদি কম্পেয়ার করি, তাহলে আমি কি পাবো? যে তাদের মধ্যে কি কোনো অ্যাকচুয়ালি সোয়াপিং এর দরকার আছে? না, যেহেতু তাদের মধ্যে নাই, তার বাম পাশে কারোর সাথেও দরকার হবে না। কেন দরকার হবে না? কারণ অলরেডি এতটুকু অংশ সর্টেড, এন্ড আমি আমার এই এতটুকু অংশ সর্টেড, মানে এই ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় ভ্যালুটা যদি আমার কাছে এরকম হয় যে এটা V0, এটা V1, এটা V2, এটা V3, এটা V4, আমি অলরেডি জানি যে V0 থেকে V3 পর্যন্ত সবাই V4 থেকে ছোট, এন্ড আমি নতুন যে ভ্যালুটা V5 পাইলাম, সেই V5 হচ্ছে V4 থেকেও ছোট বা সমান। দ্যাট মিনস V5 তো আসলে এই রেঞ্জের সবার থেকেও অ্যাকচুয়ালি বড়, রাইট? জি এটা আমি এইভাবে চিন্তা করতেই পারি। সো V5 কে আসলে এই ভিতরে আনতে, মানে আনার কোনো মানে নাই, এন্ড আনলেও কোনো লাভ হবে না, কারণ ও আসলে বড়ই থাকবে, আলটিমেটলি V5 আসলে বড়ই থাকতেছে। সো সবাই কি বুঝলাম আসলে? এখন কি কিছুটা বোঝা যাইতেছে যে একটা অ্যারে যখন অলমোস্ট সর্টেড থাকে, ইনসারশন সর্ট অ্যাপ্রোচে তাকে খুব বেশি কাজ করতে হয় না। সবাই যদি একটু খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা এলিমেন্টের কাছে পৌঁছাইছে, সো এলিমেন্টের সংখ্যা হচ্ছে 6টা, সো এখানে 6,
অ্যান্ড তাকে সোয়াপ করতে হয়েছে তিনটা, মানে তিনটা স্টেপ তাকে, ওই প্রবাবলি V4 এর জন্য। সো ওটার জন্য তিনটা অপারেশন চলছে, তো এখানে আরো 3, সো 9। সো টেকনিক্যালি N+3 এরকম সংখ্যক অপারেশন তাকে করতে হয়েছে। তো ওভারঅল রান টাইম কিন্তু আমার খুবই কম, কারণ আমার এখানে অ্যারেটা অলমোস্ট সর্টেড, বাট অ্যারেটা যদি উল্টা ভাবে সর্টেড থাকতো 5 4 3 2 1, মানে তার ইনভার্সন কাউন্টের মান অনেক বেশি থাকতো, তখন কিন্তু এই সেম ইনসার্শন সর্ট টেকনিকটা সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে কম্পারিজন সে তখন চালাইতো, এন্ড তখন তার পারফরমেন্স বাবল সর্টের মতোই হয়ে যেত। কিন্তু এখানে একটা কিন্তু আছে, মজার একটা ব্যাপার, যে আমরা যত রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করি, সেই রিয়েল লাইফ ডেটা নিয়ারলি সর্টেড থাকে, মানে তার আসলে এরকম হয় না যে পুরো অ্যারেটাই উল্টা ভাবে সর্টেড আছে। মানে দেখা যায় যে একটা র্যান্ডমলি জেনারেটেড একটা অ্যারে যদি আমাদেরকে কেউ দেয়, তার আসলে ইনভার্সন কাউন্ট খুব বেশি হয় না। তো ওরকম সিনারিওতে দেখা যায় যে ইনসার্শন সর্ট অ্যাকচুয়ালি এভারেজ কেসে বা র্যান্ডম কেস গুলাতে বাবল সর্ট থেকে অনেক ভালো পারফর্ম করে, প্রায় 5-6 গুণ বেটার পারফর্ম করে। দুজনেরই ওর্স্ট কেস পারফরমেন্স একই হওয়ার পরেও এভারেজ কেসে ইনসার্শন সর্ট অনেক ভালো পারফর্ম করে। তো এই কারণে এই যে আমরা যে C++ এ ইন্ট্রো সর্ট ইউজ করি, যেটা বিল্ট ইন সর্টিং অ্যালগোরিদম, তো এইখানে কিন্তু ইনসার্শন সর্টও আছে। এই এই বিল্ট ইন এই হচ্ছে কি বলে এটাকে, হাইব্রিড সর্টিং অ্যালগোরিদমটার মধ্যে এই ইনসার্শন সর্টও আছে। সো ও তো খুব ভালো পারফর্ম করে যখন অ্যারের সাইজ ছোট হয়, 15 বা 16-র মতো হয়, তখন সে কুইক সর্ট বা বাবল সর্ট থেকেও অল্প সময়ে সে পুরো অ্যারেটাকে সর্ট করে দিতে পারে। হ্যাঁ ফাহিম ভাই বলো। সাপোজ আমার কাছে অ্যারেটা গিভেন না, মানে অ্যারেটা আমি আসলে অলমোস্ট সর্টেড কিনা সেটা আমি জানি না, হুম। সেই ক্ষেত্রে আমি কি ইনসার্শন সর্ট ব্যবহার করতে পারবো? আহ, মানে তখন আমাকে অবশ্যই দেখো, মানে এটার অনেক অনেক অ্যান্সার আছে। মানে তুমি কোথায় কাজ করতেছো, তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কথা বলতেছো নাকি রিয়েল লাইফের কথা বলতেছো? আমার একটা কম্পিটিটিভ পোর্শন একটু কম্পিটিটিভ। কোনোদিন ইনসার্শন সর্ট ইউজ করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ তখন একটা কেস হচ্ছে প্রবলেম সেটার দিবেই, সেটা হচ্ছে অ্যারেটার সবচেয়ে বাজে অবস্থা, বাজে স্টেট, যেটা হচ্ছে রিভার্স অবস্থায় যদি সর্টেড থাকে, ওই কেস তুমি পাবাই, মানে তোমাকে আটকানোর জন্য সবকিছু করবে। সো তখন দেখা যায় ইনসার্শন সর্ট কখনো কাজেই লাগে না। আমি কখনোই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ইনসার্শন সর্ট লিখি নাই। বাট আমি যখন এভারেজ কেস নিয়ে, এভারেজ কেস অ্যানালাইসিসও খুব জরুরি একটা জিনিস, কারণ অনেক চিন্তা ভাবনা করে আমরা ওর্স্ট কেস অ্যানালাইসিস করে একটা প্রোডাক্ট বানাইলাম, কিন্তু সেই ওর্স্ট কেসটা ঘটে হচ্ছে 2 বছরে একবার, হয়তো 10 মিনিটের জন্য, আর বাকি পুরাটা সময় এভারেজ কেসে চলে। এখন আমি তাহলে মেইন ফোকাসটা কই দিব? অনেকে ভাবে যে ভাই এভারেজ। ওর্স্ট কেসে দিয়ে দেন, বেস্ট কেস এভারেজ কেস বেস্ট কেস এমনিই হ্যান্ডেল হবে, ব্যাপারটা সত্য না। আমাকে একটা অ্যাকচুয়ালি ডিসিশন মেকার, আমাকে একটা সার্ভিস বানাইতে হবে, যে আগে এটা দেখবে যে এখনকার সিচুয়েশনটা বা এখনকার ট্রাফিক অ্যাকচুয়ালি অনেক হাই নাকি মিডিয়াম বা এভারেজ কেসে চলতেছে। যদি এভারেজ কেসে চলে, এভারেজ কেসে যে অ্যালগোরিদমটা ভালো কাজ করবে সেই অ্যালগোরিদমটা সে তখন পিক করবে, কারণ এভারেজ কেসে অনেক সময় খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ অনেক ভালো পারফর্ম করে খুব কমপ্লিকেটেড অ্যাপ্রোচ থেকে, যার মধ্যে সবচেয়ে বড় একটা এক্সাম্পল হইতেছে ইনসার্শন সর্ট। আমি যদি জানি যে আমার কাছে যে এলিমেন্ট গুলো আসবে সেই এলিমেন্ট গুলো অলমোস্ট সর্টেড, আমি কেন তখন কুইক সর্ট ইউজ করবো বা মার্জ সর্ট ইউজ করবো? আমার কিন্তু রান টাইম বাইরে যাবে তখন অনেক। এবং আরো কিছু ট্রেড অফ আছে, যেমন মার্জ সর্ট রিকারশন ইউজ করে, সো এটা স্লো, তাকে তার লগ ইন পরিমাণ স্ট্যাক মেমোরি খরচ হয়। ইনসার্শন সর্টে এক্সট্রা কোনো মেমোরিই নাই। সো যদি এরকম কোনো সিস্টেম হয় যেখানে মেমোরির এক্সেসটা খুবই কস্টলি, বা এরকম রিকারশন কল করা খুবই কস্টলি কোন একটা সিস্টেমে, তখন কিন্তু আমি চাইলেও সেই মার্জ সর্ট কুইক সর্ট ইউজ করতে পারবো না। তখন আমাকে হয়তো এই ধরনের কোনো সর্টিং অ্যালগোরিদমের উপরেই আমাকে ভরসা করতে হবে। সো যারা, অনেকে ভাবে যে এত এত সর্টিং অ্যালগোরিদম, কাজ তো এক না, কাজ অ্যাকচুয়ালি এক না, আউটপুটটা এখানে মুখ্য বিষয় না। আমি কত দ্রুত আউটপুট পাইতেছি, আমি কিরকম রিসোর্স ব্যবহার করে আউটপুট পাইতেছি, এগুলা খুবই জরুরি। সো এই কারণে টুকটাক যত সর্টিং অ্যালগোরিদম আছে তাদের
বেসটা আমাকে জানা লাগবে যে এটা কেন আসলো, কারো মাথায় কেন ইনসার্শন সর্টের আইডিয়াটা আসবে, সে কিভাবে এটা আবিষ্কার করলো, কুইক সর্টের আইডিয়াটা কেন আসবে, কিভাবে আবিষ্কার করলো, এই জিনিসগুলা অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে, তখন মজা লাগবে অ্যালগোরিদম গুলো। সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওকে ফাইন। একটা গেট কিপার থাকবে ইনসার্শনের দিন, গেট কিপার চেক করবে, হ্যাঁ বলা যায়। ওকে, তো অ্যাকচুয়ালি আমি আজকের ক্লাসে নতুন কিছু দেখাবো না, দুইটা সর্টিং অ্যালগোরিদম নিয়ে কথা বলার প্ল্যান ছিল। সো আপনাদের কাজ হবে যে এই বাবল সর্ট এন্ড ইনসার্শন সর্ট সম্পর্কে যতটা সম্ভব স্টাডি করা যায়, আপনি নেটে সার্চ করেন, আপনি ব্লগ পড়েন, আপনি যতভাবে এই দুইটা অ্যালগোরিদম সম্পর্কে বা তার হিস্ট্রি সম্পর্কে আপনি জানতে পারেন ট্রাই করে দেখেন। এন্ড অবশ্যই তাদের ইমপ্লিমেন্টেশনটা, বাবল সর্টস আমি ইমপ্লিমেন্ট করেই দিচ্ছি এখানে, আপনি একটু ট্রাই করেন ইনসার্শন সর্টের যে আইডিয়াটা, এই আইডিয়াটার উপর বেস করে আপনি এটার ইমপ্লিমেন্টেশনটা কমপ্লিট করতে পারেন কিনা। সো ছোট কোড, একদমই ছোট কোড, এটা আসলে কমপ্লিকেটেড কিছুই না। সো এটার কোডটা করার একটু ট্রাই করেন। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট সেট করে দিব না ক্লাসরুমে, সবাই একটু কোড করে ইনসার্শন সর্টের কোডটা সেখানে অ্যাড করে দিন, কি ফরম্যাটে অ্যাড করবেন সেটাও আমি লিখে দিব। সো এটা এটা হবে আসলে আপনাদের কাজ। ওকে, সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি, আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে দিলাম, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে এখানে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, গতকালের ক্লাসে একটু ভিডিওটা দিলে বলে। গতকালকে অ্যাকচুয়ালি কিছু পড়াই নাই তো, এই কারণে রেকর্ডিং দিই নি। ওই যে ওই আমাকে গ্রাফটা বুঝাই দিলেন তো, ওই গ্রাফ দেখতে আসলাম। ও আচ্ছা ফাইন, আমি আজকের আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং এটার সাথেই আমি গতকালকে রেকর্ডিংটাও দিয়ে দিব না, সমস্যা নেই। ওকে ঠিক আছে, যদি কারো কোয়েশ্চেন না থাকে আমি এখানেই ভাই শেষ আছে করব। আছে একটু আছে। ও সাদিক, হ্যাঁ বলো। ওই যে মাল্টি থ্রেডে করার যেটা কথা বলছিলেন না, যে কয়েকটা চাঙ্কে ভাগ করে এরপরে আমরা ওইটাকে হুম সর্ট করে এরপরে আবার একসাথে করে দিই। হুম তো আমি হয়তো ঠিক মতো বুঝতে পারি নাই, আবার একটু অন হুম, করবেন এটা নোটবুক, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, শেয়ারিং। স্ক্রিন শেয়ারিংটা। হ্যাঁ, মনে করেন আমার কাছে একটা অ্যারে আছে, আমি বলি হুম 5 হুম 4 হুম 5 4, বলো, বলতে থাকো আমি লিখতেছি। 1 1 হুম 10 হুম 2 হুম 9। হুম, এখন আপনি যেটা বলছিলেন তাতে আমার কাছে ওইটা মনে হচ্ছে যে, মনে করি হ্যাঁ দুইটা চাঙ্কে ভাগ করলাম, এটা তুমি ওগুলাকে আমি সর্ট সর্ট করবা, করলাম, হ্যাঁ, কিন্তু পরে এটা আমি মিলানোর সর্ট করবো। হ্যাঁ, মিলানোর সময় কি হবে, কারণ এটা তো ফুললি সর্টেড হবে না। না না না, তুমি তো দুইটাকে একসাথে যোগ করবা না, তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার কাছে দুইটা অলরেডি সর্টেড অ্যারে আছে, অলরেডি দুইটা সর্টেড অ্যারেকে লিনিয়ার টাইমে মার্জ করা যায় কেমনে। তুমি হচ্ছে এইখানে একটা পয়েন্টার, 2 পয়েন্টার অ্যাপ্রোচ, তুমি এখানে একটা পয়েন্টার রাখবা, এই দুইটার মধ্যে ছোট কোনটা, বাম পাশ থেকে আসছে না? হ্যাঁ, এবার বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝছো এবার? হ্যাঁ হ্যাঁ, সো বুঝতে গেছি। এটা হচ্ছে লিনিয়ার টাইমে এই তখন সর্ট দুইটার করা, মধ্যে আমি চালাইতে থাকবো, যেখানে ছোটটা পাবো ওইটারে নামায় দেবো। রাইট বুঝতে রাইট, পারছি। এটা হচ্ছে আইডিয়াটা। এটা কি ভাই ডিভাইড এন্ড কনকর এই টাইপের? হ্যাঁ অনেকটা ওরকম। আমরা তো এই অ্যাপ্রোচটা, এই যে অনেকে বলে যে গতকালকে যেটা নিয়ে ডিবেট করছিলাম যে সিপি দরকার নাই, এখন ভাই তোমারে আমি যদি একটা সিচুয়েশনে ফালাই যে তোমার 10 টু দি পাওয়ার 15 সাইজ, 10 টু দি পাওয়ার 12 সাইজের একটা অ্যারে সর্ট করা লাগবে, তোমার মেশিন দিয়ে রাখলাম, পাওয়ারফুল মেশিন, হিউজ পাওয়ারফুল মেশিন দিয়ে রাখলাম, কি করবা? লাইক আমার কারেন্ট যে ওয়ার্ক স্টেশন সেটাতে তোমার 96 কোর, সো তুমি আমার পাওয়ার চিন্তা করো। এখন আমি আমার কাছে যদি কেউ 10 টু দি পাওয়ার 12 সাইজের হচ্ছে অ্যারে দেয়, আমি কেমনে সর্ট করব? তোমার তুমি ওপেন এন্ডেড কোয়েশ্চেন, কেউ বলতে পারবেন কিভাবে সর্ট করা যায় 10 টু দি পাওয়ার 12 সাইজ? আমি আরেকটু সহজ করি, 10 টু দি পাওয়ার 10 সাইজ কিভাবে সর্ট করব? আমি আমার কাছে যে যতগুলা কোর আছে, আমি যদি অতগুলা মানে চাঙ্কে এই 10 টু দি পাওয়ার 10 সাইজের অ্যারেটাকে ভাগ করে দেই, আমার প্রত্যেকটা চাঙ্কে 10 টু দি পাওয়ার 8টা এলিমেন্ট চলে আসে। তো আমি 10 টু দি পাওয়ার 8টা এলিমেন্টকে, মানে আমি 10 টু দি পাওয়ার 10 মানে কত, 1000 কোটি সংখ্যক এলিমেন্টকে আমি এমন ভাবে সর্ট করতে পারবো যেন এটা বাইরে থেকে দেখে মনে হবে যে মাত্র 10 কোটি এলিমেন্ট ছিল। পাওয়ারটা চিন্তা করেন। এন্ড এটা আমি জাস্ট
প্যারালাল প্রসেসিং এর কথা বললাম, আমি কোনো থ্রেডও রান করি নাই। সো আমি যদি এর মধ্যে আরো থ্রেডিং চালাই তখন হয়তোবা অ্যাকচুয়ালি ওই 10⁸ বা 10⁷ এর মতো তখন যাবে, যে 10⁷ এলিমেন্ট থাকলে যা করতো সে 10⁻10 এর জন্য সেম কাজ করবে। সো এই যে ডিভাইড অ্যান্ড কনকোয়ারের যে আইডিয়াটা বা মার্জ সর্টের মধ্যে যে আইডিয়াটা আমরা ইউজ করছি, এই আইডিয়াটাকে যে আমি রিয়েল লাইফ প্রোডাকশনে মাল্টি থ্রেডেড এনভায়রনমেন্টে বা মাল্টি প্রসেসিং এনভায়রনমেন্টে আমি ইউজ করতে পারতেছি, এই আইডিয়াটা মানে প্রবলেম সলভিং না করলে বা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম না জানলে এটা কারো মাথায় কিভাবে আসবে, মানে তার আসার সোর্সটা কি হইতে পারে? শুধুমাত্র ফ্রেমওয়ার্ক শিখে বা ওওপি শিখে মানুষ যেভাবে বলে আর কি, যে শুধু ওওপি শিখলেই হবে, ফ্রেমওয়ার্ক শিখলেই হবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট সবকিছুই লাগবে, বাট এই যে বেসটা, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের যে বেস, যেটা দিয়ে আপনি চিন্তা করেন, ওই পার্টটা যদি আপনার না থাকে, আপনি এই প্রবলেমটা কেমনে সলভ করবেন? এখন বলতে পারেন এটা ভাই কখনো আসবে না, আমার দেশের সিনারিওতে আসে না, কারণ আসে না কারণ আমরা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি না। বাট কখনো যদি আমাদের ভালো প্রোডাক্ট দেয়, দেশের বাইরের ক্লায়েন্টরা আমাদেরকে ভালো কাজ কেন দেয় না? কারণ আমাদের ওই ক্যাপাবিলিটি নাই ওই কাজ করার। আমরা ফিরাই দেই ক্লায়েন্ট গুলাকে, আমরা সস্তা প্রজেক্ট গুলো নেই যেগুলো বাইরের অন্যান্য দেশ করতে চায় না, ওই প্রজেক্ট গুলো আমরা নিয়ে আসি, এক্স্যাক্টলি যে কাজটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হইতেছে। আমরা এত কথা বলি, আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক গর্ব, হ্যান ত্যান হাবিজাবি, আসল কাহিনী জানেন? এই যে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা অ্যাকচুয়ালি মানে অন্যান্য দেশ যদি চায়না চায়, ইন্ডিয়া চায়, আমি ইন্ডিয়ার কথা বাদ দিই, আমি যদি চায়নার কথা বলি, যে চায়না যদি চায়, ভিয়েতনাম যদি চায়, আমাদেরকে আসলে হারায় দেওয়া কোনো ব্যাপারই না এই পোশাক হ্যাঁ, শিল্পে। ভিয়েতনাম এখন 1 নম্বরে আছে, হ্যাঁ, বাংলাদেশও সো নাই 1 নম্বরে। সো তুমি অলরেডি সে চলে গেছে। সো মানে ভিয়েতনাম যদি আরো ভালো মতো চাইতো যে না আসলে আমরা নাম্বার ওয়ানে যাব, অ্যাকচুয়ালি চায়নাও যদি চায়, আমি যদি চায়নার কথা বলি কোনো ব্যাপার না, কিন্তু এইসব দেশ কেন যায় না? কারণ এটা খুবই সস্তা একটা তোমার হচ্ছে শিল্প। তুমি এটা দিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে মানুষকে তুমি ইনভলভ করে তুমি একটা অ্যামাউন্ট কামাইতেছো, যেটা অবভিয়াসলি হ্যান্ডসাম কোনো অ্যামাউন্ট না। যে হ্যান্ডসাম অ্যামাউন্ট হইতো আমরা অলরেডি রিচ হয়ে যেতাম এতদিনে। আমাদের কোনো ভারী শিল্প নাই, আমাদের ভালো কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রি নাই। এক গুগল, ফেসবুক, অ্যামাজন সব আমেরিকার, এগুলো এক একটা প্রতি বছর কি পরিমাণ টাকা ইনকাম করে, তোমাদের রেভিনিউ মডেল দেখো। আমরা কেন এগুলা নিয়ে, আমাদের দেশে এখন পর্যন্ত কেন এগুলা নাই? এত বড় দরকার নাই, ছোটখাটো মানে আহ, একটা একটা ভালো স্টার্ট আপ হইতে পারতো, যেটা হয়তোবা 1 কোটি ইউজার হচ্ছে নিয়ে কাজ করতেছে, এরকম কিন্তু আমাদের দেশে কিছু নাই। তো হয় না কারণ আমরা ওই লার্জ স্কেলে চিন্তা করি না। এন্ড এগুলো সবকিছুর গোড়ায় দেখা যাবে ওই বেসিকটাই আসে। তারপর কিন্তু ভাইয়া আমাদের তো এই হচ্ছে এই আমাদের গার্মেন্টস শিল্প টিকতে পারবে না ভাইয়া, কারণ আমাদের তো র মেটেরিয়ালই নেই। র মেটেরিয়াল না থাকলে তো টিকতে পারবে না। তারপর শ্রমিকরা আবার আপনার হচ্ছে এই তাদের বাড়ানোর জন্য দাবি চালাচ্ছে, এগুলো করলে তো স্বাভাবিক না, গার্মেন্টসই বন্ধ হয়ে যাবে। স্বাভাবিক না। র মেটেরিয়ালস হচ্ছে ইন্ডিয়া থেকে আনে, বা অন্যান্য বাইরে ইউরোপ থেকে আনে, আয়না হইতেছে প্রোডাক্ট বানায় ওদের কাছে বিক্রি করে। সো এই কাজ যদি ওরাই কয়দিন পর বলে যে আমাদের আর দরকার নেই, এটা অটোমেট করে ফেলে, তাহলে তো ওরা আর আমাদের কাছে র মেটেরিয়ালও পাঠাবে না, তখন আমাদের ইন্ডাস্ট্রি কই যাবে? সো আমি এটার অ্যাকচুয়ালি কোনো ফিউচারই দেখি না। তো মানুষ যারা একদম ফেনা তুলে ফেলে কিছু হইলেই, এটা অ্যাকচুয়ালি আগামী 10 বছরে থাকবে না আমাদের। যাই হোক, এটা নিয়ে এখন কথা বলার কিছু নাই। সো যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে সব জায়গায় আসলে একটু ভিতরে গেলে এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম গুলা দরকার হয়। এটা আরেকবার এই যে আমরা দেখলাম, এরকম হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়, বাট আমি অ্যাকচুয়ালি টায়ার্ড, আমি এত এক্সাম্পল আর অ্যাকচুয়ালি দিতে পারবো না। তো সবাইকে বুঝলাম মোটামুটি? সাদিক বুঝছো এখন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, বাইরের ওকে, আর একটা ছোট্ট প্রশ্ন, সেটা হ্যাঁ হচ্ছে বলো। যে সিএসসি এর ছেলেরা মানে স্টুডেন্টরা কি ইসে যাইতে পারে ডিসপ্লে টেকনোলজিতে? এই যে ওলেড, ন্যানো এলইডি, হ্যান ত্যান এগুলা যে বের হয়, এখানে কি সিএসসি এর কেউ কাজ করে নাকি সেগুলো হচ্ছে মেকানিক্যাল বা অন্যদিকে যায়, ইলেকট্রিক্যাল ওইসব? সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালের ছেলে পেলেদের রাজত্বেই বেশি থাকে, বাট সিএসসির ছেলে পেলেরাও যাইতে পারে, কিন্তু একটু মানে একটা হোপ আছে এখানে, মানে এইচওপি, মানে একটা জাম দেয়া লাগে, মানে তুমি ডিরেক্টলি যেতে পারবা না, ইন্টারমিডিয়েট একটা স্টেপ আছে। সেটা হচ্ছে তোমার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে তোমাকে আগে যাওয়া লাগবে, যেটা হচ্ছে অনেকটা বিভিন্ন টিভি, বিভিন্ন মনিটর, বিভিন্ন তোমার কম্পিউটারের ডিসপ্লে বা এরকম এই ধরনের যত স্ক্রিন আছে, এদের জন্য ফার্মওয়্যার বলতে একটা সফট মানে তোমার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম আছে। ফার্মওয়্যার হচ্ছে তোমার তোমার যে হার্ডওয়্যারটা আছে এটাকে কন্ট্রোল অপারেট করে করার জন্য ওটাকে। তুমি যে, হ্যাঁ তুমি যে প্রোগ্রামটা লিখবা,
তো এটা কিন্তু ক্লোজ টু হার্ডওয়্যার, রাইট? তো তুমি হ্যাঁ ওই ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার যদি তুমি সামহাও হও, তুমি হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার দুইটা নিয়ে তখন কাজ করতেছো, তোমার হার্ডওয়্যারের কিছু এক্সপিরিয়েন্স হবে তখন, ওইটারই ইউজ করে তুমি তারপর ফুল হয়তোবা তুমি তখন বলতে পারো যে না আমার ডিসপ্লে নিয়ে অনেক আগ্রহ আছে, আমি অলরেডি ফার্মওয়্যার নিয়ে কাজ করছি, আমি জানি হার্ডওয়্যারের মধ্যে এখানে কি কি হইতেছে কি হয় না হয়, সো আমি এখন আসলে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং দিকে যাইতে চাই। সো তখন তুমি আসলে ইজিলি শিফট হতে পারবা, বাট ওই একটা হোপ মাঝখানে দেয়া লাগে, মানে তুমি ডিরেক্টলি সফটওয়্যার থেকে হার্ডওয়্যারে জাম্প করতে পারবা না, তোমাকে এর মাঝখানে আরেকটা লেভেলে আসা লাগবে, সেটা হচ্ছে ফার্মওয়্যার। সো সফটওয়্যার ফার্মওয়্যার হার্ডওয়্যার, উল্টাটাও ট্রু, হার্ডওয়্যার ফার্মওয়্যার সফটওয়্যার। তো কেউ যদি ট্রিপলি থেকে সিইসি তে আসতে চায়, যে সে কোর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ছিল বা জিপিইউ টিপিইউ নিয়ে কাজ করতো, ওর এখন সফটওয়্যার নিয়ে বা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে তার এখন আগ্রহ, সো সে ওই উল্টা প্রসেস ফলো করেও সেই দিকে আসতে পারবে। বুঝতে মানে পারছি ভাই। মানে ব্রিজ আর কি একটা, হুম হুম। অবভিয়াসলি সম্ভব। এই আর কি। ওকে, ঠিক আছে, আজকে শেষ করতেছি। আর আমি একটা টাস্ক অ্যাকচুয়ালি অ্যাসাইন করে দিব ক্লাসরুমে, সবাই একটু দেখেন অ্যান্ড একটু ট্রাই করেন সবাই যেন এটা সাবমিট করে দেওয়া যায় ডিউ টাইমের মধ্যে। ওকে, আল্লাহ হাফিজ।